আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা জানো যে আমাদের সাইকেল 2 এর ক্লাস বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল। সত্যি কথা বলতে আমার ব্যক্তিগত অনেক ব্যস্ততা ছিল। আমাদের মেডিকেল পরীক্ষার রেজাল্ট দিয়েছে এবং তোমরা সবাই জানো যে যশোরের অফলাইন ব্যাচে অপ্রতিদ্বন্দ্বীভাবে আমাদের ব্যাচ থেকে ঢাকা মেডিকেলের তিনজন, অর্থাৎ যশোরের যে ঢাকা মেডিকেলের তিনজন, সেই তিনটাই হচ্ছে আমার ব্যাচের স্টুডেন্ট। সো তাদের সংবর্ধনা নিয়ে খুব ব্যস্ত ছিলাম। নিজের কিছু পরীক্ষা আছে এখনও, এই জন্যই। বাট ইনশাল্লাহ আমার পুরো টিম এখন মোটামুটি আবারও একদম ইন অ্যাকশনে। সো এখন থেকে তোমাদের আবারও ক্লাসটা খুব ভালোভাবে হবে আর কি। ওকে, তো আজকে তোমরা সবাই জানো যে মূলত তোমাদের এখানে মূলত 2 নাম্বার ক্লাস সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু পরীক্ষা আছে এখনো, এই জন্যই। বাট ইনশাল্লাহ আমার পুরো টিম এখন মোটামুটি আবারও একদম ইন অ্যাকশনে। সো এখন থেকে তোমাদের আবারও ক্লাসটা খুব ভালোভাবে হবে আর কি। ওকে, তো আজকে তোমরা সবাই জানো যে মূলত তোমাদের এখানে সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু পরীক্ষা আছে এখনো। আচ্ছা, ওকে, আমার মনে হয় সাউন্ড মোটামুটি ঠিকভাবেই শোনা যাচ্ছে আর কি এই জায়গাতে। আমি কারো কমেন্টস একটু দেখতে চাচ্ছি আর কি, বা তোমরা যারা আসছো আর কি দেখিনি আমি একটু আমাদের সাউন্ডটা ঠিক কিনা এই জায়গাতে। আচ্ছা, ওকে, সাউন্ড ইজ ক্লিয়ার একটু দেখতে চাচ্ছি আর কি, বা তোমরা যারা আসছো আর কি দেখিনি আমি। আচ্ছা, ওকে, আমার মনে হয় যে তোমাদের আজকে যে ক্লাসটা, এই ক্লাসটা ইনশাল্লাহ যে তোমাদের আজকে 2 নাম্বার ক্লাসে হবে। এবং এই শ্বসন এবং শ্বাসতন্ত্রের 2 নাম্বার ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু অ্যালভিওলাস। এবং তোমরা মোটামুটি সবাই জানো যে আমাদের শ্বসন এবং শ্বাসক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই একক আর কি, ফুসফুসের একক, সেটাকে কিন্তু আমরা অ্যালভিওলাস বলি। এবং এই অ্যালভিওলাসের মধ্যে আরও 2-একটা জিনিস থাকে। সেটা হচ্ছে এই যে আমাদের অ্যালভিওলাস থেকে একটা ডিটারজেন্ট জাতীয় একটা ফসফোলিপিড জাতীয় পদার্থ খরিত হয়, যেটাকে আমরা বলি সারফেক্ট্যান্ট। আর এই সারফেক্ট্যান্ট কিন্তু অ্যালভিওলাস এবং অ্যালভিওলাস যাতে স্পর্শ করলে তাদের পৃষ্ঠটান যাতে না থাকে বা পৃষ্ঠটানটা যাতে কমে যায় আর কি, এই মূলত কাজ করে। এবং সারফেক্ট্যান্ট না থাকলে কিন্তু অ্যালভিওলাসগুলো পটপট করে ফেটে বাচ্চা মারা যাবে আর কি। অর্থাৎ এই সারফেক্ট্যান্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু করে 23 সপ্তাহ বয়সে। এবং আমরা 24 সপ্তাহের আগ পর্যন্ত কোনো বাচ্চাকে স্বাধীন মানবভ্রূণ বলবো না। তাহলে এখানে 2টা জিনিস দেখো, খেয়াল করো। আমাদের সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু করবে কত সপ্তাহে? 23 সপ্তাহে। এবং আমাদের কি দাঁড়াচ্ছে যে 24 সপ্তাহের আগ পর্যন্ত আমরা কোনো ভ্রূণকে স্বাধীন মানবভ্রূণ বলবো না। তাহলে 2টা কথা, একটা ক্ষরণ হয় 23 সপ্তাহে, আর 24 সপ্তাহের আগ পর্যন্ত এটাকে আমরা স্বাধীন মানবভ্রূণ বলবো না। এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা কথা বললো না যে ভাইয়া 24 সপ্তাহ 23 সপ্তাহ, এটা আবার কি? আমাদের সাধারণ প্রেগনেন্সি টাইম, ওকে, কনসেপশন টাইম যেটা গর্ভধারণ ক্ষমতা, এই গর্ভধারণ ক্ষমতাটা হয় মূলত 38 উইক। ওকে, এবং 38 হলো কমপ্লিটেড 37 উইক, এটা বলা যায় কমপ্লিটেড 37 উইক। ওকে, মানে 37 উইক একদম কমপ্লিটেড হইতে হবে। তাহলে কমপ্লিটেড 37 উইক হওয়া মানে আমাদের মনে রাখতে হবে যে এই 37 উইকের আগে 23 সপ্তাহে সারফেক্ট্যান্ট ক্ষরণ হয়, 24 সপ্তাহে আমরা এটাকে মানবভ্রূণ স্বাধীনভাবে তখন বলতে পারবো আর কি এটাতে। আচ্ছা, আর আরেকটা যে বিষয়টা থাকে, সে বিষয়টা থাকতে হচ্ছে কিন্তু আমাদের শ্বসন এবং শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের যে সেন্টার রয়েছে, এই সেন্টার কিন্তু 4টা। পন্সে থাকে 2টা, মেডুলা থাকে 2টা। এবং পন্সে যেটা থাকে আমরা সবাই জানি, পন্সে থাকে 2টা। কি থাকে? একটা থাকে অ্যানিওস্টিক এবং আরেকটা থাকে নিউমোট্যাক্সিক। আর মেডুলাতে থাকে 2টা, একটাকে বলা হচ্ছে ডরসাল রেসপাইরেটরি গ্রুপ বা ডিআরজি, আরেকটাকে বলা হচ্ছে ভেন্ট্রাল রেসপাইরেটরি গ্রুপ বা ভিআরজি। এবং এদের মাধ্যমে আমাদের শ্বাস প্রশ্বাস চালিত হয় আর কি। ওকে, আর আজকের এই ক্লাসটা মূলত আসলে কি বেশ ভালো একটা তোমাদের কনসেপ্ট ক্ল্যারিফাইং একটা ক্লাস হবে আর কি। আর তোমাদের এতদিন ধরে যে মূলত আমাদের এই ইরেগুলারিটি ছিল, ইনশাল্লাহ এরকম আর কোনো ইরেগুলারিটি থাকবে না। তোমরা তোমাদের রুটিনটা এখন পেয়ে যাবে। এই যে আজকে একটা ক্লাস হলো, নেক্সট ক্লাস কখন হবে এটা আমরা ইনশাল্লাহ জানিয়ে দেবো। এবং আমাদের আজকে কি বার হচ্ছে? বৃহস্পতিবার। নেক্সট ক্লাস হবে কিন্তু আমাদের রবিবার। অর্থাৎ তোমাদের রবিবার এবং বৃহস্পতিবার তোমাদের সাইকেল 2 এর ক্লাস হবে। রবিবার এবং বৃহস্পতিবার সাইকেল 2 এর ক্লাস হবে। ওকে, আশা রাখি এই অধ্যায়ের আমাদের 4টা লেকচারে শেষ হবে। আজকে 2 নাম্বার লেকচার, এরপরে আর মাত্র 2টা লেকচার ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলবো। আচ্ছা, ঠিক আছে, বাকি ক্লাসটা আমাদের আবিদ আজকে কন্টিনিউ করবে। তাহলে দেখি আর কি আমরা। তো হচ্ছে আজকে ক্লাসে সবাইকে হচ্ছে স্বাগতম। যেটা হচ্ছে
ভাইয়া কিন্তু অলরেডি আজকে টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস কিন্তু বলে দিচ্ছে, সেটা হচ্ছে কি অ্যালভিওলাস, আর একটা হচ্ছে কি আমাদের মানে যে স্নায়বিক নিয়ন্ত্রণ, যেটা আমরা আজকে প্রশ্বাস এবং নিঃশ্বাস যে কার্যক্রম নিয়ন্ত্রণ এটা পড়বো। এই দুইটা টপিক সবচেয়ে এখান থেকে মেইন টপিক। আমাদের পরীক্ষাতে সবচেয়ে এমসিকিউতে কোশ্চেন আসেও কিন্তু এই দুইটা জায়গা থেকে, এবং যদি সিকিউর জন্য আমরা পড়ি সেটা কোনটা, প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্যক্রম, ঠিক আছে। ওই যে লাস্টের যে অংশটুকু ওইটা আমরা একদম লিখে লিখে পড়বো, ঠিক আছে। তো আমরা একটু ক্লাসের দিকে দেখো যাই, আমাদের ফার্স্ট স্লাইডে আজকে দেখি কি আছে। দেখো আমাদের হচ্ছে ফার্স্ট আলোচনা কিন্তু বলছে হচ্ছে কিন্তু অ্যালভিওলাস। এই যে অ্যালভিওলাস জিনিসটা, এটা হচ্ছে আমাদের যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যেটা ফুসফুসে আর কি বিনিময় হয়, ঠিক আছে। এই যে স্থানটা এটা হচ্ছে আমাদের কোথায় হয় বলো তো, অ্যালভিওলাসে, ঠিক আছে। তো অ্যালভিওলাস সম্পর্কে আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানতে হবে। মেইন তথ্য হচ্ছে অ্যালভিওলাসটা আসলে কি, সেটা আমাদের ফুসফুসের কার্যকরী একককে আমরা কি বলি বলো তো, অ্যালভিওলাস, ঠিক আছে। তো ফার্স্ট দেখো আমাদের যেটা আছে এখানে আমরা একটু পড়বো, সেটা হচ্ছে আজকে দেখি একটু পড়ি। ফার্স্ট কি বলছে যে আমাদের অ্যালভিওলাস হলো গ্যাসীয় একটা থলি, ফুসফুসের গাঠনিক এবং কার্যকরী একক। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখো শোষণ গ্যাস কোনটা ভাইয়া, শোষণ গ্যাস হচ্ছে অক্সিজেন এবং কি কার্বন ডাইঅক্সাইড, যে দুইটা গ্যাস, অর্থাৎ কি বলছে দুইটা গ্যাসের কি বিনিময়ের স্থান, অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আমি যেটা প্রথম বলছিলাম, এই যে দুইটা গ্যাস বিনিময় হবে যে স্থানটা, ওই স্থানটা কি আমাদের, সেটা অ্যালভিওলাস, ঠিক আছে। এই অ্যালভিওলাসের পুরুত্ব, ব্যাস এবং টোটাল যে কার্যক্রম কি কি নিয়ে গঠিত, এগুলো আমরা পড়বো ডিটেলসে, ঠিক আছে। তো একটু সামনের দিকে আমরা একটু যাই, দেখো কি বলছে ফার্স্ট, সেটা হচ্ছে অ্যালভিওলাস হলো একটা থলি এবং ফুসফুসের কি গাঠনিক এবং কার্যকরী একক এবং অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিনিময় স্থান, ঠিক আছে। পরবর্তীতে দেখো কি বলছে, এই যে অ্যালভিওলাসের সংখ্যা আমাদের যে ফুসফুসে আছে, অর্থাৎ যে অ্যালভিওলাস কোথায় কোথায় আমাদের মানে কাদের বা কতটুকু, সবগুলো আমরা এখানে পড়বো। দেখো নবজাতক যে শিশুর কথা বলছে, দেখো নবজাতক শিশুর ফুসফুসে কত বলতো, 20 মিলিয়ন, এবং 8 বছর বয়সী শিশু, ঠিক আছে, অর্থাৎ এটা নির্দিষ্ট বয়স বলে দিছে কত বছর, 8 বছর বয়সী শিশুর কত বলতো, 300 মিলিয়ন, ঠিক আছে। এবং দেখো পূর্ণবয়স্ক সুস্থ মানুষের, অর্থাৎ আমরা যে পূর্ণবয়স্ক যারা আছি এদের ফুসফুসে কত দেওয়া আছে বলতো, 2 ফুসফুসে 480 মিলিয়ন, বা এখানে দেখো একটা ব্র্যাকেটে যেটা দেওয়া আছে মানটা রেঞ্জে 274 থেকে 790, ঠিক আছে, 274 থেকে 790। এইখানে একটু ইনফরমেশন আছে, আমরা আলিম স্যারের বই বা আদার স্যারের বই যখন পড়তে যাব, এখানে দেখবা আমাদের আসবে হচ্ছে কোনটা বলতো, এখানে একটু লিখে নিবা, ঠিক আছে। এটা হচ্ছে 70 মিলিয়ন, কত ভাইয়া, সেটা হচ্ছে 70 মিলিয়ন, এইটা পড়বা এবং সাথে ব্র্যাকেটও লিখে রাখবা 70 কোটি, দুইটা জিনিস, ঠিক আছে। 70 মিলিয়ন এবং কত বলতো আমাদের 700 কোটি, 70 কোটি, ঠিক আছে। এখন দেখো এখান থেকে যেটা পড়তে হবে ব্যাস, এই যে ব্যাস, এই ব্যাস নিয়েও আমাদের একটু ঝামেলা আছে, ঠিক আছে। ব্যাস নিয়ে আমাদের বিভিন্ন বইতে বিভিন্ন রকম পড়ছে, কিন্তু তুমি মূলত ব্যাসটা পড়বা হচ্ছে 0.2 মিলিমিটার, ঠিক আছে, এটা পড়বা। এবং প্রাচীরের যে হচ্ছে এটা গুরুত্ব না ভাইয়া, এটা হচ্ছে পুরুত্ব হবে, ঠিক আছে। এই যে পুরুত্ব নিয়ে আমাদের এক এক বইতে এক এক রকম লিখছে, দেখবা আজমল স্যারের বইতে একরকম, আলিম স্যারের বইতে যাবে একরকম, মাজদা ম্যামের বইতে পড়বা একরকম, অক্ষরবদ্র প্রকাশনীর বইতে পড়বা একরকম, ঠিক আছে। তো আমি সবগুলো তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি বলতো, ফুসফুসের যেটা পুরুত্ব, মেইনলি এই দুইটা মনে রাখবা। এখন আসো পরীক্ষার সময় আসলে কোনটা লিখবা, এটা নিয়ে এক ধরনের কোশ্চেন আসে, ঠিক আছে। বলতো পরীক্ষার সময় আসলে আমরা কোনটা লিখবো, একটু কমেন্টে লেখো তো সবাই। পরীক্ষা আসলে কি করবো, মনে করো 0.2 আছে, 0.1ও আছে। আসলে এই কনফিউজিং জিনিসগুলো আমাদেরকে পড়ালেখাতে খুবই বিভ্রান্ত সৃষ্টি করে, ঠিক আছে। দেখো আমরা মেইনলি আজমল স্যারের বইটা ফলো করা হয়, এই জন্য আমরা আজমল স্যারের বইতে যেটা দেওয়া আছে সেটা পড়বো, ঠিক আছে। পাশাপাশি মনে রাখবা এই যে প্রাচীরের পুরুত্ব, আমরা যখন বই খুলতে যাবো আদার স্যারের বইতে দেখবো ইনফরমেশন, এখানে দেখবা 0.0001 mm, ঠিক আছে। এবং আরো একটা আছে, সেটা হচ্ছে পয়েন্ট, এটা তো মানলাম যে 0.0001, আর একটা বইতে লিখছে 0.0004 mm, ঠিক আছে। এই যে তথ্যগুলা, এত তথ্য জট বা আমাদের বিভিন্ন কনফিউজিং এ ফেলে, ওই যে তোমাদের লোভিওলার অ্যালভিওলাস একটা গোলাই, ঠিক আছে। আমরা দেখো পরবর্তী বলছে প্রাচীরের যে গঠন, অর্থাৎ অ্যালভিওলাসের যে প্রাচীর, এই প্রাচীরটা দেখো কি বলছে, সরল আইসাকার এপিথেলিয়াম দেয়া বা স্কোয়ামাস এপিথেলিয়াম দ্বারা কিন্তু গঠিত।
গঠিত, ঠিক আছে। এবং প্রাচীরে দেখো কোলাজেন খুবই ইম্পর্টেন্ট, কোলাজেন এবং ইলাস্টিন নামক যে তন্তু থাকে, ইলাস্টিন তন্তু, এই ইলাস্টিন তন্তু তোমরা হচ্ছে আমি একদিন একটা ক্লাসে একটা কথা বলছিলাম যে আমাদের তিনটা জিনিস অকোষীয়, আমরা বইতে পড়ছি, ঠিক আছে। সেটা হচ্ছে কি ভাইরাস একটা, মিসোগ্লিয়া একটা, আর ইলাস্টিন নামক যে তন্তু এটা কিন্তু এক ধরনের একটা অকোষীয় বস্তু, ঠিক আছে। তাহলে অকোষীয় বস্তু একটু সবাই লিখে নিবা, গুরুত্বপূর্ণ একটা তথ্য। অকোষীয় বস্তু, অকোষীয় কারা, ঠিক আছে, অকোষীয় কারা। ফার্স্ট লিখবা ভাইরাস, সেকেন্ড লিখবা হচ্ছে মেসোগ্লিয়া। এই মেসোগ্লিয়ার পুরুত্ব কত কমেন্ট করো, মেসোগ্লিয়ার পুরুত্ব কত? মেসোগ্লিয়া আর একটা হচ্ছে ইলাস্টিন তন্তু। ইলাস্টিনটা কই পাবা? প্রাণীবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় আছে, ঠিক আছে। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের অকোষীয়, ঠিক আছে, তিনটা জিনিস হচ্ছে আমাদের অকোষীয়। পরবর্তী দেখো শোষণ তল যেটা বলছে, সবগুলো অ্যালভিওলাস মিলে প্রায় হচ্ছে কত বর্গ সেন্টিমিটার বলো তো? 11,800 বর্গ সেন্টিমিটার। এটাও আমাদের বইতে বিভিন্ন ধরনের হচ্ছে তথ্য দেওয়া আছে, সংখ্যাভিত্তিক তথ্য, ঠিক আছে। এই সংখ্যাভিত্তিক তথ্য আমার নিজেও একসময় মনে থাকতো না, ঠিক আছে। আমি বারবারই পড়ছি, বই নিয়ে অ্যানালাইসিস করছি, এই জন্য আমার একটু মনে থাকে, ঠিক আছে। বাট তোমরা কি করবা, তোমাদের যেটা পিওর মান, বইতে যে মানটা বিভিন্ন তোমরা জায়গাতে সলভ করবা, ওই সলভের মেইন মান যেটা দেওয়া থাকবে ওইগুলো পড়বা, ঠিক আছে। এত আলতু ফালতু পড়তে যাও না। তারপরে একটু জেনে রাখা ভালো আর কি, সেটা হচ্ছে আমাদের যে টেনিস কোর্ট, টেনিস কোর্টের নাম শুনছো? যে আমরা টেনিস খেলি, বা হচ্ছে আমাদের টেনিস তো আমরা খেলতে পারি না, ঠিক আছে। আমরা হচ্ছে মূলত টেনিস খেলা আমরা কিন্তু টিভিতে দেখি বা হচ্ছে মোবাইলে দেখি। এই যে টেনিস কোর্টের একটা নির্দিষ্ট এরিয়া আছে, ঠিক আছে, ওই যে মাঠ, ওই যে টেনিস কোর্টের মাঠের সমানের কথা বলা হয়েছে মাধ্যমিকের বইতে পাবা, ঠিক আছে। সেটা হচ্ছে কি 70 থেকে 90 বর্গ মিটার কথা বলছে, 70 থেকে 90 বর্গ মিটার, ঠিক আছে। এটা কত বলছে? 70 থেকে 90 বর্গ মিটার, একটা তথ্য, ঠিক আছে। এবার এটাকে আবার যদি একটু ফুটে নিয়ে যাও, ঠিক আছে, এটাকে যদি একটু ফুটে নিয়ে যাও তাহলে 525 বর্গ ফুট। খুবই ইম্পর্টেন্ট তথ্য, আজমল স্যারের বইতে এটা আগে ছিল, আজমল স্যারের বইতে এই তথ্যটা আগে ছিল। এখনকার বর্তমান বইতে দেখবে এটা নাই, এটা নাই, ঠিক আছে। নতুন বইতে দেখবে এটা নাই, আগের বইতে আমাদের যখন বই ছিল তখন আমরা পড়ছি। পরবর্তী দেখো কৈশিক জালিকা, কৈশিক জালিকা। এই কৈশিক জালিকা কি আমরা পড়ছি না রক্তের চ্যাপ্টারে? কৈশিক জালিকা কি আমাদের বলতো? ধমনী এবং শিরা কি হয়, যে মিলে, যে স্থানে মিলিত স্থান, ওই মিলিত স্থান হচ্ছে যেটা, সেটাকে আমরা কি বলি? কৈশিক জালিকা বলি, তাই না? ক্যাপিলারিস যেটা আমরা পড়ি আর কি, ঠিক আছে। এই যে অ্যালভিওলাসের প্রাচীরের প্রচুর কৈশিক জালিকা দ্বারা বেষ্টিত থাকবে, দেখবে এইরকম কৈশিক জালিকা এরকম পেঁচানো একটা আস্তরণ টাইপের থাকবে, ঠিক আছে। এবং দেখবা এই যে কৈশিক জালিকার পালমোনারি ধমনী থেকে উৎপন্ন হয় এবং মিলিত হয়ে কি গঠন করে? পালমোনারি শিরা। দেখো পালমোনারি ধমনী থেকে উৎপন্ন হয় কিন্তু মিলিত হয়ে কোথায় যায়? সেটা হচ্ছে পালমোনারি শিরা কি গঠন করে? পালমোনারি শিরা গঠন করে, ঠিক আছে। দেখো আমরা অ্যালভিওলাসের সকল তথ্য মোটামুটি আমাদের যতটুকু পড়তে হবে ঠিক ততটুকু পড়ছি। আমি আর একটু কমেন্ট দেখার পর পুরো এই যে অ্যালভিওলাসটা আমি আবার সামারি করে দেবো মুখে, সমস্যা নেই, ঠিক আছে। এই এতটুকু বুঝতে পারছো কিনা একটু সবাই কমেন্ট করো, এতটুকু বুঝতে পারছো কিনা একটু সবাই কমেন্ট করো। এতটুকু ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্ট করো, মানে হচ্ছে এটা তোমাদেরকে আবার একটু ক্লিয়ার কিনা, ঠিক আছে। দেখো ফার্স্ট আমরা অ্যালভিওলাস কি বলছিলাম বলো তো? আমাদের অ্যালভিওলাস হলো গ্যাসীয় একটা থলি, গ্যাসীয় একটা থলি বা ফুসফুসের গাঠনিক এবং কার্যকরী এককে কি বলছিলাম আমরা? অ্যালভিওলাস বলছিলাম, তাই না? এবং কি হবে? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মিলিত যে স্থান সেটা হচ্ছে আমাদের কোনটা? অ্যালভিওলাস। অ্যালভিওলাসের ব্যাস কত পড়লাম বলো তো? অ্যালভিওলাসের ব্যাস পড়ছি হচ্ছে, একটু কমেন্ট করো সবাই ক্লিয়ার কিনা। বৈশাখী মিম বলছে হচ্ছে জি ভাইয়া, হ্যাঁ সেটা হচ্ছে শাকিল ভাইয়া লিখছে জি ভাইয়া, আসলে ভাইয়া জি ভাইয়া, ঠিক আছে বুঝতে পারছি। পরবর্তী দেখো কি বলছে, আমাদের যে বিভিন্ন সংখ্যার কথা বলছিল, আমরা হচ্ছে শিশুর ক্ষেত্রে পড়ছিলাম কত বলো তো? শিশুর ক্ষেত্রে নবজাতক যে শিশু কত আমাদের বলো তো? কত মিলিয়ন? 20 মিলিয়ন পড়ছি। তারপরে 8 বছর বয়সের একটা শিশুর কথা বলা হয়েছে, এটা কত? নির্দিষ্ট একটা মান, একদম কিন্তু স্পেসিফিক যে মান সে মানটা কিন্তু আমাদেরকে বলে দিছে, ঠিক আছে। তারপরে পূর্ণবয়স্ক আমাদের কত ছিল, তারপরে ওই যে ব্র্যাকেটে আমি লিখে দিছি এক্সট্রা, এগুলো একটু পড়বা। পরবর্তী আমাদের যে ব্যাস পয়েন্ট
2 mm, ঠিক আছে। পরবর্তীতে হচ্ছে আমাদের যেটা পড়তে হবে যে প্রাচীর গঠন কি, তারপরে হচ্ছে শোষণ তল কিভাবে সৃষ্টি হয়েছে, ঠিক আছে, কৈশিক জালিকা, এইগুলো হচ্ছে কিন্তু আমরা যতটুকু পড়লাম এতটুকু আমাদের অ্যালভিউলাস সম্পর্কে জানলেই হবে, বাকিটা হচ্ছে আমরা একটু পরবর্তীতে দেখি। নেক্সট কি বলছে দেখো, অ্যালভিউলাসের কোষ সমূহ, এটা হচ্ছে তোমরা আজমল স্যারের বইতে পাবা না, ঠিক আছে, এটা আলিম স্যারের বইতে অনেক সুন্দর। আমার কেন জানি মনে হয় আজমল স্যারের বইটা থেকে আলিম স্যারের বইটা অনেক বেশি সুন্দর সাজানো এবং সহজ ভাষায় লেখা, ঠিক আছে, এবং মেডিকেল স্ট্যান্ডার্ড, যারা হচ্ছে মেডিকেলে চান্স পাবা ওদের হচ্ছে বইয়ের সমন্বয়ে লেখা কিছু কিছু তথ্য, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো অ্যালভিউলাসের কোষ সমূহ, ডিরেক্ট যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে অ্যালভিউলাসের কোষ কত প্রকার, এটা একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে বলো তো কত প্রকার, সেটা হচ্ছে 5 প্রকার। তাহলে অ্যালভিউলাসের কোষ কত প্রকার, 5 প্রকার, ঠিক আছে। এই যে 5 প্রকার কোষের নাম কি, একটা হচ্ছে টাইপ 1 অ্যালভিউলার কোষ, টাইপ 2 অ্যালভিউলার কোষ, বা এই যে টাইপ 2 অ্যালভিউলার কোষকে আবার কি নামে ডাকা হয় বলো তো, সেপ্টাল কোষ, ঠিক আছে, কি নামে, সেপ্টাল কোষ, ঠিক আছে। পরবর্তী কি বলছে, অ্যালভিউলার ম্যাক্রোফেজ, আমরা জানি ম্যাক্রোফেজ একটা খুব কি বলো তো, ম্যাক্রোফেজ কি একটু কমেন্ট করতে পারো সবাই, ঠিক আছে। পরবর্তী দেখো বলছে এন্ডোথেলিয়াল কোষ এবং কি লোহিত কণিকা বা আমাদের কি বলছে আরবিসি। তাহলে আমাদের 5টা কোষের কথা, কিসের কথা দেখো, অ্যালভিউলাসের কোষ কি কি বলছি, টাইপ 1 টাইপ 2, টাইপ 2 কে আবার কি বলছি, সেপ্টাল কোষ বলছি, তারপর অ্যালভিউলার ম্যাক্রোফেজ, এন্ডোথেলিয়াম কোষ এবং লোহিত রক্তকণিকা বা আরবিসি, ঠিক আছে। এখন এর কাজ কি দেখো, আমাদের যে টাইপ 1 অ্যালভিউলার কোষ এটার কাজ হচ্ছে কি বলতো, গ্যাসীয় আদান প্রদানে কি করবে বলতো, সহায়তা করবে। এবং টাইপ 2 এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে একবার, সেটা হচ্ছে আমি দেখছি যে আমাদের সারফেক্টেন্ট নামক যে ডিটারজেন্ট, যেটা রাসায়নিক পদার্থ ছিল, এক ধরনের ফসফোলিপিড জাতীয় পদার্থ, এই যে সারফেক্টেন্ট, ঠিক আছে, এই যে সারফেক্টেন্টটা কোন কোষ থেকে নিঃসৃত হয়, এইটা পরীক্ষাতে কোশ্চেন আসে, সেটা হচ্ছে কি বলতো আমাদের সেপ্টাল কোষ বা টাইপ 2 অ্যালভিউলার কোষ, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর ম্যাক্রোফেজের কাজ মেইনলি হচ্ছে কি বলতো আমাদের জীবাণু ধ্বংস করা, ঠিক আছে। এবং পরীক্ষার সময় তোমরা একটু মনে রাখতে পারো এক্সট্রা হিসাবে, সেটা হচ্ছে এই যে সারফেক্ট্যান্ট, ঠিক আছে, সারফেক্ট্যান্ট কয়েকটা জিনিস নিয়ে মূলত আমাদের গঠিত, ঠিক আছে, সারফেক্ট্যান্ট কয়েকটা জিনিস নিয়ে আমাদের গঠিত, একটু হ্যাঁ 5 প্রকার বলছে কি 5 প্রকার, সেটা হচ্ছে আমাদের এই যে ফসফোলিপিড, সারফেক্ট্যান্টটা মূলত কি বলতো আমাদের ফসফোলিপিড, ঠিক আছে। ফসফোলিপিড, তারপর হচ্ছে আমাদের নিউট্রাল লিপিড, এই যে নিউট্রাল লিপিডের এখানে একটু পড়ে নিবা প্রধানত কোলেস্টেরল জাতীয়, ঠিক আছে, প্রধানত কোলেস্টেরল, এটা একটু লিখে নিবা পাশে, ঠিক আছে। এবং কি বলতো কিছু আয়ন প্লাস কি প্রোটিন নিয়ে গঠিত, তাহলে আমাদের সারফেক্ট্যান্ট জিনিসটা কি দ্বারা গঠিত, ফসফোলিপিড, নিউট্রাল লিপিডকে কি বলতেছি, প্রধানত নিউট্রাল লিপিডের এখানে কি প্রধানত কোলেস্টেরল জাতীয় পদার্থ, ঠিক আছে, এবং কি আয়ন এবং কিছু প্রোটিনের সমন্বয়ে গঠিত, ঠিক আছে। জাস্ট এতটুকু এখান থেকে আমার পড়লে হবে, এনাফ। এটা কিন্তু তোমাদের আজমল স্যারের বইতে নাই, এই স্লাইডটা তোমরা কাজ করবা কি স্টিকি নোটে লিখে রাখবা, লিখে বইয়ের এক সাইডে মেরে রাখবা, ঠিক আছে। তাহলে 5 প্রকার আমাদের অ্যালভিউলার কোষ কত প্রকার, 5 প্রকার, ঠিক আছে। কি কি, টাইপ 1 টাইপ 2, টাইপ 2 কে বলতে সেপ্টাল কোষ, টাইপ 2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি সারফেক্ট্যান্ট ক্ষরণ করা, ঠিক আছে। তারপরে কি অ্যালভিউলার ম্যাক্রোফেজ, তারপরে কি পড়ছিলাম বলতো এন্ডোথেলিয়াল কোষ, আর একটা হচ্ছে কি বলতো লোহিত রক্তকণিকা, ঠিক আছে। পরবর্তী দেখো যে সারফেক্ট্যান্টটা পড়লাম, এই সারফেক্ট্যান্ট, ঠিক আছে, সারফেক্ট্যান্ট যেটা পড়লাম, সারফেক্ট্যান্টটা হচ্ছে কি আমাদের যে অ্যালভিউলাসের প্রাচীর, ঠিক আছে, একটু কমেন্ট করো সবাই, অ্যালভিউলাসের প্রাচীরের বিশেষ কোষ, ঠিক আছে, এই যে বিশেষ কোষটা কি প্রাচীরের কি অন্তঃস্থলে, ঠিক আছে, অন্তঃস্থলে কি বলতো ডিটারজেন্টের মতো একটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, সেটা হচ্ছে আমাদের কি বলতো সারফেক্ট্যান্ট একটা পদার্থ, ঠিক আছে। তো এই যে সারফেক্ট্যান্ট পড়তেছি, ঠিক আছে, সারফেক্ট্যান্টের এখানে তোমাকে কি পড়তে হবে, শাকিল ভাই ক্লাস শুরুর আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, বুঝছো, সেটা হচ্ছে কি 23 সপ্তাহ আর 24 সপ্তাহ, ঠিক আছে। এই যে 23 সপ্তাহ এবং 24 সপ্তাহ একদম আমাদের যেটা পরীক্ষাতে কোশ্চেন আসে সেটা হচ্ছে দেখো 23 সপ্তাহে কি হয়, 24 সপ্তাহে কি হয়, তোমাদের কোশ্চেনে কিন্তু অনেক সময় ভুল হয় এই জিনিসটা, ঠিক আছে, সেটা হচ্ছে একটু খেয়াল করে কোশ্চেন পড়বা, যখন অ্যান্সার করবা কোশ্চেনগুলো একটু মানে কাইন্ডলি খুব ভালোভাবে পড়বা। দেখো 23 সপ্তাহ, এই 23 সপ্তাহকে আবার আলিম স্যার লিখছে 5 মাস,
ঠিক আছে, 23 সপ্তাহে আলিম স্যার কি লিখছে 5 মাস। এই যে 23 সপ্তাহ বয়সে মানব ভ্রূণের সর্বপ্রথম কি হয়, ক্ষরণ হয়। তাহলে কত সপ্তাহে আমাদের সারফেক্ট্যান্ট ক্ষরণ হচ্ছে বলতো, 23 সপ্তাহ। এবং সেটা 24 সপ্তাহের আগে মানব ভ্রূণকে কি বলতো স্বাধীন অস্তিত্বের অধিকারী হিসেবে গণ্য করা হয় না। আচ্ছা সহজ হিসাব বলি তোমাকে, সেটা হচ্ছে 23 আর কি বলছে 24, এই 23টাকে আবার কি পড়বা 5 মাস। ঠিক আছে, এখন আসো দেখো, আচ্ছা আমার 23 আগে আসবে নাকি 24 আগে আসবে? অবশ্যই 23 আগে আসবে। তাহলে আমার তো আগে একটা জিনিস খরিত হইতে হবে, তাই না? আগে তো একটা জিনিস শুরু আছে, তাহলে শুরুটা কত দিয়ে হবে 23। তাহলে আমার যদি পরীক্ষাতে আসে যে আমাদের সর্বপ্রথম যে সারফেক্ট্যান্টটা ক্ষরণ হয় কত সপ্তাহে, 5 মাস বা 23 সপ্তাহ, আর স্বাধীন অস্তিত্বের গণ্য করা হয় না কত সপ্তাহে, 24 সপ্তাহে। এই 23 এবং 24টা ক্লিয়ার কিনা সবাই? ঠিক আছে, একটু কমেন্ট করো 23 এবং 24টা ক্লিয়ার কিনা, একটু সবাই কমেন্ট করো। ঠিক আছে, 23 এবং 24টা সবাই ক্লিয়ার কিনা? ঠিক আছে, আমি যে এক্সট্রা ইনফরমেশনগুলো লিখে দিব তোমরা ভালো করে পড়বা, যারা মেডিকেল প্রিপারেশন নাও, ভার্সিটি প্রিপারেশন নাও, যাই নাও না কেন, এবং হচ্ছে একাডেমিক তো আছেই। আমার এই যে যতটুকু দিব এবারে তোমাকে এক্সট্রা তথ্য পড়তে হবে না। ঠিক আছে, আমি গ্যারান্টি দিচ্ছি, সমস্যা নেই। সেটা হচ্ছে তাহলে আমরা এখান থেকে পড়বো কি 23 সপ্তাহে আলিম স্যার কি বলছে 5 মাস। ঠিক আছে, এই যে অ্যালভেলাসের যে তরলে পৃষ্ঠটান কমিয়ে দেয়, ভাইয়া পড়াইছিল একটু আগে, পৃষ্ঠটান কমায় দেয়, অর্থাৎ কি কেন কমায় দেয়? যাতে আমাদের গ্যাস বিনিময়টা কি হয়, ভালোভাবে হয়। ঠিক আছে, সেটা হচ্ছে দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন বিনিময়ে সাহায্য করা, অর্থাৎ অ্যালভেলাসের মানে কি আমরা তো আগেই পড়ছি, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের গ্যাস বিনিময়ের স্থানটা হচ্ছে আমাদের কি অ্যালভেলাস। ঠিক আছে, এবং দেখো জীবাণু ধ্বংস করে। ঠিক আছে, এই যে জীবাণু ধ্বংস করে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কিসের মাধ্যমে ধ্বংস করছিল বলো তো, অ্যালভিওলার ম্যাক্রোফেজ দ্বারা কিন্তু জীবাণু ধ্বংস করতেছিল। যাই হোক, যেটা পড়ি আমাদের এই যে টাইপ 2 থেকে হচ্ছে আমাদের কি ক্ষরণ হচ্ছিল, সারফেক্ট্যান্ট, ডিটারজেন্ট নামক যে সারফেক্ট্যান্ট, সেটা কিন্তু এই যে ফসফোলিপিড ধর্মী পদার্থ দেখো আমাদের টাইপ 2 থেকে ক্ষরিত হয়। ঠিক আছে, একটু আগে বললাম না 5 প্রকার কোষ, দেখো সেখান থেকে আমাদের আসতেছে এই যে রাসায়নিক যে পদার্থ। ঠিক আছে, এই যে রাসায়নিক পদার্থ সেটা দেখো এই যে কি ডাই পামিটয়েল লেসিথিন। ঠিক আছে, ডাই পামিটয়েল লেসিথিন, এগুলো এক্সট্রা তথ্য তোমরা আজমল স্যারের বইতে এইসব জিনিস খুঁজে পাবা না জীবনেও। ঠিক আছে, আজমল স্যারের বইতে এইসব জিনিস খুঁজে পাবা না। কিছু কিছু ক্যাডেট কলেজ আছে, কিছু কিছু কলেজ আছে, বুঝছো, এই যে এই কোশ্চেনগুলো ওনারা করে। দেখবা তোমাকে হুট করে একটা কোশ্চেন করে দিল, তুমি কোশ্চেনের সম্মুখীন কখনোই হয় নাই, তুমি ভাবো কি কোন জায়গা থেকে দিয়েছে তা ঠিক নাই। ঠিক আছে, তোমাদেরই মানে টেক্সট বই থেকে দেয়, আদার্স সাইডের বই থেকে দেয়। ঠিক আছে, দেখো সারফেক্ট্যান্ট যেটা গঠিত, দেখো ফসফোলিপিড এবং নিউট্রাল লিপিড, একটু আগে তোমাকে আমি পড়াইছি দেখো, এবং প্রধানত কি বলতো এটা কি ছিল, কোলেস্টেরল ছিল। ঠিক আছে, একটু আগে দেখো আমি পড়াইছি সেটা, এবং আয়ন এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। একটু আগে দেখো এখানে আমি একদম লিখে দিছিলাম ওই যে নিচে। ঠিক আছে, এই তথ্যটা দেখো এখানে আমাদেরকে বলে দিচ্ছে। দেখো পরবর্তী কি বলছে, সারফেক্ট্যান্ট, তবে একটা রোগ হয় বুঝছো, সেই রোগটা কি আরডিএস। এই যে শিশুদের ক্ষেত্রে এই রোগটা ধরা পড়ে, সেটা হচ্ছে কি যখন তোমার সারফেক্ট্যান্ট আর ক্ষরণ হবে না নির্দিষ্ট একটা সময়, যে শিশুর কি হবে বলো তো, যে রোগটা হবে শ্বাসকষ্টজনিত রোগ। এই যে শ্বাসকষ্টজনিত রোগকে কি বলা হয় বলতো, আমাদের আরডিএস। ক্লিয়ার, আরডিএস এটা ভালো করে পড়বা। আমাদের কয়েকটা রোগের কথা বলা হয়েছে। ঠিক আছে, পরিপাকে তোমাদের একটা জিনিস ঝামেলা হয়। ঠিক আছে, পরিপাক যখন চ্যাপ্টারটা পড়ো, ওই চ্যাপ্টারে একটা ছোট্ট একটা জিনিস ঝামেলা হয়, সেটা হচ্ছে কি ডিসজিউসিয়া, আরটা হচ্ছে কি জেরোস্টোমিয়া। ঠিক আছে, ডিসজিউসিয়া আরটা কি জেরোস্টোমিয়া। তোমরা যখন পরিপাক পড়তে যাবা, কোনটা ডিসজিউসিয়া কোনটা জেরোস্টোমিয়া। ঠিক আছে, একটা হচ্ছে রোগ আর একটা হচ্ছে অবস্থা। ঠিক আছে, একটা হচ্ছে রোগ, একটা কি অবস্থা। এখন আসো সেটা হচ্ছে কি আমাদের এখানে কাজ, অ্যালভিওলাসের কাজ যেটা দেওয়া আছে, দেখো অ্যালভিওলাসের প্রাচীরে তলপাত পৃষ্ঠটান কমিয়ে দেয়, সারফেক্ট্যান্টের কারণে দেখো অ্যালভিওলাসটা কি চুপসে যায় না। একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাহলে কিসের কারণে অ্যালভিওলাসটা চুপসে যায় না, সারফেক্ট্যান্টের কারণে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং দেখো আমাদের যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে দ্রুত বিনিময় সাহায্য করবে, সেটা হচ্ছে কিসের জন্য, এই যে ডিটারজেন্ট নামক যে ফসফোলিপিড, সেটা হচ্ছে কি আমাদের রাসায়নিক পদার্থ সারফেক্ট্যান্ট। এটা কি করবে, তোমার অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের গ্যাস বিনিময়টা দ্রুত করে দিবে। ঠিক আছে, এবং দেখো অ্যালভিওলাস দেখো আগত জীবাণু কি ধ্বংস করবে, কিসের মাধ্যমে, আমাদের বলতো অ্যালভিওলার ম্যাক্রোফেজ দ্বারা। ঠিক আছে, জীবাণু ধ্বংস মানেই বুঝবো যে ম্যাক্রোফেজ। এখন আসো পরবর্তী জিনিসটা কি বুঝতে পারছো কিনা, ক্লিয়ার কিনা, বুঝতে পারছো কিনা একটু জানাও। ঠিক আছে, পরবর্তী যে জিনিসগুলো এগুলো বুঝতে পারছো কিনা, এই টপিকটা বুঝতে পারছো কিনা, সারফেক্ট্যান্টের টপিকটা ক্লিয়ার কিনা।
একটু সবাই কমেন্ট করো ক্লিয়ার কিনা, ঠিক আছে? আনায়ান, আনায়ান নাকি আনায়ান, ঠিক আছে? ক্লিয়ার, নাম উচ্চারণ করতে পারতেছি না। তোমাদের মাঝে মাঝে নাম রাখো, চুমকি, পিঙ্কি, টঙ্কি, আমার যেমন পঙ্কু করে ডাকে, বঙ্কিম রে বঙ্কু করে ডাকে। ভাইরে তো আর বড় ভাই তো আর বড় ভাইরে তো আর বলতে পারি না। বড় ভাইরে বললে ডাকলে কি বলতাম বলো তো? শাকিল ভাইরে শঙ্কু করে ডাকতাম, ঠিক আছে? আর মংরে ডাকি মঙ্কু করে। আসো, সেটা হচ্ছে আমাদের শ্বসন বৃক্ষ বা ব্রঙ্কিওল ট্রি, ঠিক আছে? শ্বসন বৃক্ষ বা ব্রঙ্কিওল ট্রি পড়ার আগে আমাদের কয়েকটা তথ্য আমরা জানবো, ঠিক আছে? আমাদের ফার্স্ট ক্লাসে হয়তো ভাইয়া ট্রাকিয়া, তারপর হচ্ছে তোমাদের এগুলো সব শিখাইছিল, ঠিক আছে? একটু দেখো, সেটা হচ্ছে পরবর্তীতে স্লাইড যেটা আছে এই জায়গাটা একটু, ঠিক আছে? এটা তথ্য জট তোমাদের একটু ঝামেলা হবে, সেই জায়গা আমি আগে থেকে ক্লিয়ার করতেছি। সেটা হচ্ছে দেখো, এখানে কয়েকটা কথা বলছে। একটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস, টার্মিনাল ব্রঙ্কাস, আর একটা হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওল, ঠিক আছে? এখন আসো, যেটা হচ্ছে এখান থেকে পড়তে হবে, এই যে প্রাইমারি ব্রঙ্কাস, আমাদের প্রাইমারি ব্রঙ্কাস কয়টা মোট, ঠিক আছে? প্রাইমারি ব্রঙ্কাস হচ্ছে কয়টা? দুইটা। আমাদের সেকেন্ডারি ব্রঙ্কাস কয়টা বলো তো? সেকেন্ডারি ব্রঙ্কাস আমাদের কয়টা বলতে পারবা? সেকেন্ডারি ব্রঙ্কাস বা এই সেকেন্ডারি ব্রঙ্কাসকে আবার লোবার ব্রঙ্কাস নামেও কিন্তু ডাকা হয়, ঠিক আছে? সেকেন্ডারি ব্রঙ্কাস কি নামে ডাকা হয়? লোবার ব্রঙ্কাস, ঠিক আছে? এই সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস আমাদের কয়টা বলো তো? মোট 5টা, ঠিক আছে? এর পরবর্তী হচ্ছে টারশিয়ারি ব্রঙ্কিওল, ঠিক আছে? টারশিয়ারি, এই টারশিয়ারিকে আবার কি বলা হয় বলো তো? সেগমেন্টাল ব্রঙ্কাস, ঠিক আছে? এটা কতটি? এটা হচ্ছে মোট আমাদের কয়টা বলো তো? 18টা, ঠিক আছে? কয়টা বলো তো? 18টা। এগুলো একটু পড়বা। দেখো, সেটা হচ্ছে এই যে প্রাইমারি ব্রঙ্কাসের কাজ, ঠিক আছে? প্রাইমারি ব্রঙ্কাসের কাজের কথা বলছে। প্রাইমারি ব্রঙ্কাসের কাজ পড়বো। দেখো, প্রাইমারি ব্রঙ্কাস দেখো কোথায় ঢুকবে ভাইয়া? প্রতিটা ফুসফুসে কিন্তু প্রাইমারি ব্রঙ্কাসটা ঢুকবে। এই পাশে চিত্র দেখলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে প্রতিটা ফুসফুসে ঢুকবে কোনটা? আমাদের প্রাইমারি ব্রঙ্কাস, ঠিক আছে? সেকেন্ডারি ব্রঙ্কাস যেটা, সেটা হচ্ছে প্রতিটি লোবে ঢুকবে, ঠিক আছে? প্রতিটি কি ভাইয়া? লোব বা খণ্ডে ঢুকবে, ঠিক আছে? এরপর দেখো টারশিয়ারি, ঠিক আছে? টারশিয়ারি যেটা আছে এটা প্রতিটি লোবিউল, ঠিক আছে? প্রতিটি লোবিউলে ঢুকবে। টারশিয়ারি যেটা, সেটা হচ্ছে প্রতিটি লোবিউল। আর টার্মিনাল ব্রঙ্কাস মানে তো প্রান্তীয় ব্রঙ্কিওল। আর হচ্ছে আমাদের যেটা রেসপিরেটরি ব্রঙ্কিওল মানে কি? রেসপিরেটরি মানে তো শ্বসন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি হবে? এটা হচ্ছে আমাদের শ্বসন ব্রঙ্কিওল, ঠিক আছে? তোমাদেরকে একটু আঁকা দেখালে বুঝতে পারবা, ঠিক আছে? এই যে এর যে হচ্ছে শ্রেণীটা, সেটা হচ্ছে আমি একটু আঁকাই। দেখো, ফার্স্ট যদি লেখো, ধরো একটু নেই, সেটা হচ্ছে কি বলছে? ট্রাকিয়া, ঠিক আছে? ট্রাকিয়া, এই ট্রাকিয়া থেকে কই যাবে? ট্রাকিয়াতে কই যাবে বলো তো? ট্রাকিয়া থেকে আমাদের যাবে হচ্ছে কোথায় বলো তো? প্রাইমারি ব্রঙ্কাস। পড়ছিলাম না? প্রাইমারি, আমি একটু সংক্ষেপে লিখলাম প্রাইমারি ব্রঙ্কাস, ঠিক আছে? প্রাইমারি ব্রঙ্কাস। এই যে প্রাইমারি ব্রঙ্কাস টোটাল আমাদের কয়টা ছিল বলো তো? 2টা ছিল, ঠিক আছে? প্রাইমারি ব্রঙ্কাস কয়টা ছিল? 2টা ছিল, ঠিক আছে? প্রাইমারি ব্রঙ্কাস কোথায় ঢুকতেছিল? প্রতিটাই ফুসফুস, ঠিক আছে? ফুসফুসে। কোথায় পড়লাম? ফুসফুসে, ঠিক আছে? এইটুকু আগে পড়ো। তাহলে প্রাইমারি ব্রঙ্কাসের পরে কি আসতেছিল আমাদের? সেকেন্ডারি ব্রঙ্কাস। সেকেন্ডারি ব্রঙ্কাসকে আবার কি নামে ডাকতেছিলাম বলো তো? সেকেন্ডারি ব্রঙ্কাসকে কি নামে ডাকতেছিলাম? সেকেন্ডারি ব্রঙ্কাসকে ডাকতেছিলাম হচ্ছে কি বলো তো? আমাদের লোবার ব্রঙ্কাস। তাহলে সেকেন্ডারি বা 2 ডিগ্রি, ঠিক আছে? আমি এটা সংক্ষেপে লিখলাম, বা লোবার ব্রঙ্কাস। লোবার ব্রঙ্কাস, লোবার ব্রঙ্কাস। এই যে লোবার ব্রঙ্কাস, এই লোবার ব্রঙ্কাস হচ্ছে আমাদের কয়টা ছিল বলো তো? মোট 5টা, ঠিক আছে? কয়টা? মোট 5টা। লোবার ব্রঙ্কাসটা কই ঢুকতেছিল আমাদের? প্রতিটি লোবে, ঠিক আছে? প্রতিটি লোবে, ঠিক আছে? প্রতিটি লোবে ঢুকতেছিল। তাহলে আমাদের যে সেকেন্ডারি বা লোবার ব্রঙ্কাস পড়লাম, ঠিক আছে? আচ্ছা, যতটুকু পড়াইছি ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্ট করো তো, বুঝতে পারছো কিনা, ঠিক আছে? এই যে সেকেন্ডারি বা লোবার ব্রঙ্কাস প্রতিটি লোবে ঢুকতেছে, তার পরবর্তীতে কি আসতেছিল আমাদের বলো তো? টারশিয়ারি বা সেগমেন্টাল ব্রঙ্কাস, ঠিক আছে? তার পরবর্তীতে আমাদের কি আসতেছিল? টারশিয়ারি বা সেগমেন্টাল ব্রঙ্কাস। টারশিয়ারি,
এগুলা টার্ম মনে রাখতে হবে কিন্তু। টারশিয়ারি বা সেগমেন্টাল। সেগমেন্টাল ব্রঙ্কাস। ক্লিয়ার? এই টারশিয়ারি বা সেগমেন্টাল ব্রঙ্কাস কই ঢুকতেছিল বলতো? প্রতিটি সেগমেন্ট, ঠিক আছে? দেখো নাম আছে সেগমেন্টাল, এখান থেকে কোথায় ঢুকবে? প্রতিটি সেগমেন্টে ঢুকবে, ঠিক আছে? এবং মোট কয়টি? মোট কিন্তু 18টি, ঠিক আছে? এই তথ্যগুলো একটু পড়বা, মোট কয়টি? 18টি। তাহলে আমাদের এখন এই যে টারশিয়ারি চলে গেল, টারশিয়ারি পর কি আসবে? টার্মিনাল। এই টার্মিনাল ব্রঙ্কাসকে কি ব্রঙ্কাস বলতেছিলাম বলতো? প্রান্তীয় ব্রঙ্কিউল, ব্রঙ্কাস না কিন্তু, ঠিক আছে? টারশিয়ারি ব্রঙ্কিউল হবে। টারশিয়ারি কি বলতো? এই টার্মিনাল ব্রঙ্কিউল, ভুল হয়েছে, টার্মিনাল ব্রঙ্কিউল, ঠিক আছে? এখন আসো যতটুকু পড়লাম এখান থেকে কি পড়বো? এখান থেকে আসবে হচ্ছে আমাদের টার্মিনাল। টার্মিনাল বা প্রান্তীয়, টার্মিনাল বা প্রান্তীয় ব্রঙ্কিউল, কিন্তু এটা কিন্তু আর ব্রঙ্কাস না, ব্রঙ্কিউল, ঠিক আছে? এই টার্মিনাল বা হচ্ছে আমাদের প্রান্তীয় ব্রঙ্কিউলের পর কোথায় যাবে বলতো? আমাদের রেসপিরেটরি। রেসপিরেটরি আমাদের কি? শ্বসন ব্রঙ্কিউল, ঠিক আছে? এখান থেকে কই যাবে? শ্বসন ব্রঙ্কিউল, শ্বসন ব্রঙ্কিউলে যাবে, শোষণ ব্রঙ্কিউল। এই শোষণ ব্রঙ্কিউলে যাওয়ার পর আমাদের কি হবে? অ্যালভিওলার নালী আসবে, অ্যাট্রিয়াম আসবে, তারপরে আমাদের অ্যালভিওলার থলি, তারপরে কই যাবে বলতো? অ্যালভিওলাই, ঠিক আছে? এই ধাপগুলো তোমাদেরকে একটু পড়তে হবে এবং এই ধাপগুলো থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে অনেক সময় কোশ্চেন আসে, কোন ধাপের পর কোনটা বা কোন মানে কোনটার পরে কোনটা আসতেছে। তাহলে দেখো আমরা ফার্স্ট কি লিখছিলাম বলতো? ফার্স্ট আসছিল হচ্ছে আমাদের কি? ট্রাকিয়া, তারপর হচ্ছে কি? প্রাইমারি ব্রঙ্কাস, যেটা হচ্ছে দুইটা ছিল, ফুসফুসে ঢুকতেছিল। তারপরে কি? সেকেন্ডারি ব্রঙ্কাস, যেটা আমাদের কই ঢুকতেছিল বলতো? লোবে ঢুকতেছিল। এখন এই যেটা পড়লাম মোট কয়টা ওইখানে ছিল? 2টা, 5টা, 18টা। 18টা কই ছিল? সেটা হচ্ছে আমাদের টারশিয়ারি ব্রঙ্কাস বা সেগমেন্টাল ব্রঙ্কাস। এরপরে কি আসলো? টার্মিনাল বা প্রান্তীয় ব্রঙ্কিউল, শোষণ ব্রঙ্কিউল। শোষণ ব্রঙ্কিউলের পর কি আসলো আমাদের বলতো? অ্যালভিওলার নালী, অ্যালভিওলার নালীর পরে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়ামের পর অ্যালভিওলার থলি, তারপরে কিন্তু অ্যালভিওলাই, ঠিক আছে? এই ধাপগুলো জাস্ট একটু মনে রাখবা, পড়বা, এখান থেকে এতটুকু পড়লে তোমাদের হবে, ঠিক আছে? এর পরবর্তীতে আসো, সেটা হচ্ছে কি বলছে? এর পরবর্তীতে আমাদের বলছে হচ্ছে দেখো শোষণতন্ত্রের কাজ। শোষণতন্ত্রের কাজ সবার আগে পড়বো হচ্ছে এটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কত লিটার, কত মিলিলিটার, ঠিক আছে? এটা দেখো 400 থেকে 600 মিলিলিটার। এটা অর্থাৎ কি বলছে? পানি সাম্যতা বজায় রাখবে কোনটা? আমাদের শ্বসনতন্ত্র, ঠিক আছে? নিঃশ্বাসের মাধ্যমে প্রতিদিন কত? 400 থেকে 600 মিলি পানি দেহ থেকে কি হয়? বের হয়, ঠিক আছে? আর এখানে যেগুলো কাজ দেওয়া আছে দেখবো পড়বা, আমাদের শোষণ গ্যাস অর্থাৎ কি? কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের কি হচ্ছিল? বিনিময় হচ্ছিল। তাপ নিয়ন্ত্রণ, শব্দ উৎপাদন, রক্ত পরিশোধন এবং সংবহন তন্ত্রের সাথে কিন্তু দেখো জড়তা রোধ করে, ঠিক আছে? এবং কি? হোমিওস্টাসিস, ঠিক আছে? অভ্যন্তরীণ যেটা। আর শক্তি উৎপাদন, হরমোন আয়নের ঘনত্ব আমরা একটু পরে পড়বো, দেখবা আমাদের যে আয়নের ঘনত্ব। তারপর হচ্ছে দেখবা উদ্বায়ী গ্যাস, সেখানে হচ্ছে ক্লোরোফর্ম, ইথার এবং অ্যামোনিয়া, ঠিক আছে? এই তিনটা আমাদের এমসিকিউতে আসতে পারে। সেটা হচ্ছে কি আসতে পারে? যে আমাদের উদ্বায়ী গ্যাস, তাহলে ফুসফুসে বা শোষণতন্ত্রের উদ্বায়ী গ্যাসগুলা কোনটা বা কোনগুলা, বা নিচের কোনটি উদ্বায়ী গ্যাস নয়, ঠিক আছে? সেটা হচ্ছে কিন্তু শোষণতন্ত্রের ক্ষেত্রে আসতে পারে। সেটা হচ্ছে কি? ক্লোরোফর্ম, ইথার এবং কি? অ্যামোনিয়া, ঠিক আছে? এবং দেখো এখান থেকে যেটা পড়বা, অ্যাসিড ক্ষার সমতা রক্ষা বা পিএইচ নিয়ন্ত্রণ হয় এবং দূষিত পদার্থের প্রবেশ রোধ। জাস্ট এগুলো একটু রিডিং ভালো করে পড়লে এনাফ, ঠিক আছে? এখান থেকে তেমন কিছু আর মুখস্থ করা লাগবে না। এর পরবর্তীতে দেখো আমাদের কি আসবে? পরবর্তীতে দেখবা আমাদের আছে ফুসফুসের অনুচ্ছেদ, ঠিক আছে? তোমাদের এটা প্র্যাকটিক্যাল পরীক্ষাতে আসে মূলত, তবে এখান থেকে আমাদের এমসিকিউ আসে, এখান থেকে সিকিউ আসে না এভাবে, ঠিক আছে? জাস্ট এখান থেকে যেটা পড়বা, দুইটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে এই যে অ্যালভিওলাই গুলো দেখো ট্রাবিকুলি নামক ব্যবধায়ক পদের মাধ্যমে পৃথক হয়। অপশানে কোনটা থাকবে? অপশানে তোমার এই ট্রাবিকুলি থাকবে, ঠিক আছে? অপশানে কোনটা থাকবে? ট্রাবিকুলি থাকবে। এবং লাস্টে যেটা পড়তে হবে, অ্যালভিওলাই এবং ব্রঙ্কিউলের ফাঁকে ফাঁকে কি অবস্থিত থাকে, ঠিক আছে? রক্তনালী। তাহলে আবার কোশ্চেন হতে পারে কি বলতো? যে আমাদের রক্তনালী কোথায় অবস্থান করে, ঠিক আছে? রক্তনালী কোথায় অবস্থান করে? সেটা হচ্ছে অ্যালভিওলার এবং ব্রঙ্কিউলের ফাঁকে ফাঁকে কিন্তু অবস্থান করে, ঠিক আছে? জাস্ট এখান থেকে এই দুইটা জিনিস পড়লে এনাফ, ঠিক আছে? আর তেমন কিছু পড়তে হবে তোমাদের বইতে দেখবে এটা দেওয়া আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ট্রাবিকুলি, ঠিক আছে? এটা ব্যবধায়ক যে পর্দা। এরপর দেখো শ্বসনের শারীরবৃত্তীয়, ঠিক আছে? শ্বসনের শারীরবৃত্তীয় খুব সহজ একটা জিনিস, শ্বসনের শারীরবৃত্তীয়, ঠিক আছে? কোনটা?
প্লিজ রিপিট এগেইন, কোনটা বলো, একটু বলো, টপিকটার নাম বলো, কোনটা রিপিট করব, একটু বলো কোনটা। কোনটা বলো, একটু কমেন্ট করো, ঠিক আছে। এখন দেখো এখানে আমরা যেটা পড়বো, দেখো কি বলছে আমাদের শ্বসনের সারিবদ্ধ, এখানে আমরা পড়বো প্রশ্বাস এবং নিঃশ্বাস, ঠিক আছে। দেখো প্রশ্বাস গ্রহণ এবং কি নিঃশ্বাস ত্যাগ, ঠিক আছে। এইটা পড়ার আগে আমাদের হচ্ছে কয়েকটা জিনিস তোমাকে যেটা পরীক্ষাতে আসবে, ঠিক আছে, একদম সহজ জিনিস, একদম দেখবা সহজ, খুব সহজে আমি লিখে লিখে পড়াবো, তোমার মাথা ইনশাল্লাহ ঢুকবে, ঠিক আছে, কোনো টেনশন করতে হবে না। এখন আসো যেটা আমাদের এখানে কি বলছে, দেখো যে প্রক্রিয়ায় ফুসফুস অক্সিজেন সমৃদ্ধ বায়ু প্রবেশ এবং কার্বন ডাই অক্সাইড কি বলতো বায়ুতে ফুসফুস থেকে বের হয় তাকে কি বলা হয়, শ্বাসক্রিয়া। অর্থাৎ যখন আমাদের অক্সিজেনটা বা অক্সিজেন সমৃদ্ধ বায়ু কি করতেছে বলতো, ফুসফুসে কি বলতো প্রবেশ করতেছে এবং কি করতেছে, কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে, এই যে প্রক্রিয়া, এটা হচ্ছে আমাদের কি প্রক্রিয়া বলতো, শ্বাসক্রিয়া বলা হয়েছে, ঠিক আছে। যখন আমাদের অক্সিজেন সমৃদ্ধ আসছে তখন আমাদের কি হচ্ছে, প্রশ্বাস, আর যখন কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে বলতো, আমাদের নিঃশ্বাস, ঠিক আছে। দেখো এই যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো দু ধরনের পেশির সমন্বয়ে দাস বৃদ্ধি ঘটবে, ঠিক আছে। সেই পেশি কি, সেটা হচ্ছে দেখবে একটা হচ্ছে আমাদের কিসের অবস্থানে, দেখো বক্ষ এবং উদর, ঠিক আছে, বক্ষ এবং উদর, বক্ষ ও উদর, এই বক্ষ উদরের মাঝে কোনটা, ডায়াফ্রাম, ঠিক আছে, ডায়াফ্রাম, ডায়াফ্রাম, ঠিক আছে, ডায়াফ্রাম। এখন আসো ডায়াফ্রামের সাথে মনে রাখবা যে স্নায়ুটা কাজ করে সেটা হচ্ছে ফ্রেনিক স্নায়ু, ফ্রেনিক, ফ্রেনিক স্নায়ু, ফ্রেনিক স্নায়ু। এই যে ডায়াফ্রাম যদি মনে না থাকে দেখবা ডায়াফ্রামের ফ্রা আছে, ফ্রেনিকের ফ্র আছে, ঠিক আছে, এটা দিয়ে পড়বা, ঠিক আছে। পরবর্তী দেখো কি বলছে আমাদের, যেটা ডায়াফ্রামটা কিসে তাহলে, বক্ষ এবং উদর, এবং কি বলছে পুরসুকা সম বা রিব, ঠিক আছে, রিব, ঠিক আছে, এর মাঝে কোনটা অবস্থান করবে, ইন্টারকোস্টাল পেশি। এই ইন্টারকোস্টাল পেশির সংখ্যা হচ্ছে কত জোড়া বলতে পারবা, ইন্টারকোস্টাল পেশির সংখ্যা হচ্ছে 11 জোড়া। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, আজমল স্যারের বইতে পাবা না, আলিম স্যারের বইয়ের তথ্য, ঠিক আছে। কয়টা, 11 জোড়া। ইন্টারকোস্টাল পেশির সংখ্যা কয়টা বলতো, 11 জোড়া। তাহলে আসো এখন প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, ঠিক আছে, প্রশ্বাস বা শ্বাস গ্রহণ সেটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম এবং কি ইন্টারকোস্টাল পেশির যুগপৎ সংকোচনের মাধ্যমে হবে। যখন তোমার ইন্টারকোস্টাল এবং ডায়াফ্রামটা সংকোচন হবে তখন কিন্তু আমাদের প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, আমরা সামনে পড়বো আর দেখো, তারপরে বলছি একদম সিম্পল কথা। এবং নিঃশ্বাসটা কি হবে, ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশির কি শিথিল, ঠিক আছে, যখন বন্ধ হয়ে যাবে তখন হচ্ছে কোনটা হবে, নিঃশ্বাস, ঠিক আছে। এখন আসো আমাদের যেটা আমরা আজকে মেইনলি আমাদের পড়তে হবে, ঠিক আছে, টোটাল আমাদের যে আমাদের যে স্নায়বিক নিয়ন্ত্রণ, ঠিক আছে, আমাদের যে স্নায়বিক নিয়ন্ত্রণ, প্রবলেম হয়েছে কোনো, আমাদের যে স্নায়ু অর্থাৎ মস্তিষ্কে অবস্থিত 4টা কেন্দ্র, ঠিক আছে, মস্তিষ্কে অবস্থিত কয়টা কেন্দ্র বলতো, 4টা কেন্দ্র, ঠিক আছে, কয়টা কেন্দ্র, 4টা কেন্দ্র, 4টা কেন্দ্র দ্বারা আমাদের প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমটা নিয়ন্ত্রণ হয়, ঠিক আছে, 4টা কেন্দ্র। সেটা হচ্ছে ভাইয়া বলছিল, সেটা হচ্ছে একটা হচ্ছে ডিআরজি, একটা হচ্ছে কি ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনস বলা হয়, ঠিক আছে, এবং ক্যারেক্টারটা কি বলতো, ভিআরজি, ঠিক আছে, আর একটা হচ্ছে কি ভিআরজি। আর কি কি, একটা হচ্ছে অ্যানিউস্টিক, একটা হচ্ছে অ্যানিউস্টিক, আর একটা হচ্ছে কি বলতো নিমোট্যাক্সিক, ঠিক আছে, আর একটা হচ্ছে কি নিমোট্যাক্সিক, ঠিক আছে, নিমো মানে কি বলতো বায়ু, ঠিক আছে, নিমোট্যাক্সিক। এই 4টা কেন্দ্র দ্বারা হচ্ছে আমাদের মস্তিষ্কের যে কেন্দ্র, 4টা কেন্দ্র দ্বারা আমাদের কি হয়, শ্বাস প্রশ্বাসটা নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। এর পরবর্তীতে যেটা আসে দেখো সেটা হচ্ছে আমাদের মেডুলাতে অবস্থান করে কোনটা এবং পন্সে অবস্থান করে। আমাদের মেডুলাতে অবস্থান করে 2টা এবং পন্সে অবস্থান করে কয়টা, 2টা, ঠিক আছে, মেডুলা এবং পন্স। ভাই আপনার কি মেডুলা এবং পন্স আছে? হ্যালো 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 হ্যালো, আপনার কি মেডুলা এবং পন্স আছে? এই যে আমি প্রশ্বাস নিতেছি এই জন্য আমার মিডলও আছে, আমার পন্সও আছে আর কি, ওকে।
বাট মেয়েরা ইউজ করে পন্স এইজ মিরাকেল, যাতে করে তাদের বয়স কম লাগে। তো এইভাবে মনে রাখো যে পন্সে থাকে 2টা, মেডুলাতে থাকে 2টা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কিন্তু মনে রাখো, সেটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র এবং নিঃশ্বাস কেন্দ্র। প্রশ্বাস কেন্দ্রকে বলা হয় ডরসাল রেসপিরেটরি গ্রুপ বা ডিআরজি, আর নিঃশ্বাস কেন্দ্রকে বলা হয় ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ বা ভিআরজি। এই 2টা কিন্তু খুবই খুব ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, আর এই প্রশ্বাস বা নিঃশ্বাস কেন্দ্রে 2টা স্নায়ু কাজ করে। এর মধ্যে সবচেয়ে বড় স্নায়ু যাকে বলা হচ্ছে ভেগাস স্নায়ু, ওকে, যেটা আমাদের ফুসফুস, আমাদের ট্র্যাকিয়া, আমাদের হার্ট, ওকে, ইত্যাদি জায়গায় সাপ্লাই দিয়ে থাকে, এবং অবশ্যই পাকস্থলীতে সাপ্লাই দেয়, কারণ এটাকে যেহেতু ক্ষুধাতু স্নায়ু বলা হয়। এবং আমাদের বুকের যে কাঠি থাকে, এখানে একটা নার্ভ থাকে যেটাকে বলা হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ। তাহলে এই 2টা নার্ভ কিন্তু কাজ করে। ক্লিয়ার এতটুকু জিনিস? আই হোপ সো এটা বেশ তোমাদের সুবিধাই হবে আর কি এটাতে। তো দেখো আমাদের যে 4টা কেন্দ্র দ্বারা কিন্তু আমাদের মস্তিষ্কের শ্বাস প্রশ্বাস কেন্দ্র আমাদের হচ্ছে যেটা নিয়ন্ত্রিত হচ্ছিল, ঠিক আছে। তাহলে এখন দেখো এখান থেকে আমরা কি পড়বো, এখান থেকে দেখো আমাদের যেটা পড়তে হবে সেটা হলো আমাদের, ধরো আমরা একদম সিম্পল ভাবে পড়বো, ঠিক আছে, একদম সিম্পল ভাবেই পড়বো। দেখো দেখো সেটা হচ্ছে, আমি একটু লিখি, সেটা হচ্ছে এটা লিখলাম কি বলতো, প্রশ্বাস। এটা কি লিখলাম, প্রশ্বাস। আর এটা কি লিখলাম, নিঃশ্বাস। এটা হচ্ছে কি লিখলাম, নিঃশ্বাস কেন্দ্র। তাহলে একটা প্রশ্বাস কেন্দ্র, একটা হচ্ছে কি বলতো, নিঃশ্বাস কেন্দ্র। এখন আসো, এই যে প্রশ্বাস কেন্দ্র এবং নিঃশ্বাস কেন্দ্র, এটা মস্তিষ্কের কোথায় অবস্থান করবে, এটা মস্তিষ্কের মেডুলাতে অবস্থান করবে। কোথায়, মেডুলা অবলাঙ্গাটা, ঠিক আছে, মেডুলাতে, মেডুলা অবলাঙ্গাটা, অবলাঙ্গাটাতে অবস্থান করবে। এই যে প্রশ্বাস কেন্দ্র এবং নিঃশ্বাস কেন্দ্র, ঠিক আছে, এই যে প্রশ্বাস কেন্দ্র এবং নিঃশ্বাস কেন্দ্র, তাহলে এটাকে ভাইয়া কি বলছিল একটু আগে, ডিআরজি, এবং এটাকে কি বলছিল বলতো, ভিআরজি। এটা থাকে হচ্ছে পিছনে, আর ভিআরজিটা থাকে হচ্ছে কোনটা বলতো, সামনে, ঠিক আছে। এখন এখান থেকে আসো, এই যে প্রশ্বাস কেন্দ্র, এই প্রশ্বাস কেন্দ্রর এইখানে তাহলে আমাদের 2টা পেশির সংকোচন হচ্ছিল, ঠিক আছে, 2টা পেশির সংকোচন হচ্ছিল। সেই 2টা পেশির নাম কি কি? এখন আসো, আমি কিন্তু এখনো নিঃশ্বাসে আসি নাই, ঠিক আছে, এখনো কিন্তু আমি নিঃশ্বাসে আসি নাই, ভালো করে বুঝবা, ঠিক আছে। এই যে প্রশ্বাস কেন্দ্র বা ডিআরজি, এখানে হচ্ছে আমাদের 2টা পেশি কাজ করবে। একটা হচ্ছে আমাদের কি বলতো, ডায়াফ্রাম, একটা হচ্ছে ডায়াফ্রাম, আর একটা কি বলতো, ইন্টারকোস্টাল। আমি একটু সংক্ষেপে লিখলাম, ঠিক আছে, এজন্য আবার ইকোলাই ভেবো না কেউ। ইন্টারকোস্টাল, ইন্টারকোস্টাল পেশির কি হবে, সংকোচন। যখন তোমার প্রশ্বাস কেন্দ্রে আসতেছে ইন্টারকোস্টাল পেশির সংকোচন হচ্ছে, তখনই তোমার কিন্তু প্রশ্বাসের যে কার্যক্রম সেটা কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে। প্রশ্বাসের যে কার্যক্রম যেটা সেটা কিন্তু প্রশ্বাস শুরু, আমি একটু লিখে দিলাম। এখন আসো, আমার যে হচ্ছে প্রশ্বাস কেন্দ্রে ইন্টারকোস্টাল পেশির সংকোচন হচ্ছে, প্রশ্বাস শুরু হয়ে গেছে, তাহলে এই যে প্রশ্বাস কেন্দ্রে সংকেতটা কে পাঠাইলো, ঠিক আছে, প্রশ্বাস কেন্দ্রে সংকেতটা কে পাঠাইলো, 2টা জিনিস আমাদেরকে এইখানে দেখো মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমি একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে আমাদের কি বলতো, অ্যানিউস্টিক, আর একটা হচ্ছে কি নিউমোট্যাক্সিক, ঠিক আছে, এই নিউমোট্যাক্সিক। তুমি একটু সহজ করে মনে রাখবা, যেহেতু বলছে নিঃশ্বাস, সেহেতু এখানে কোনটা থাকবে, নিউমোট্যাক্সিক, ঠিক আছে, নিউমোট্যাক্সিক পড়বা, নিউমোট্যাক্সিক। আর এইটা প্রশ্বাসের এখানে সেটা কি হবে বলতো, আমাদের অ্যানিউস্টিক হবে, ঠিক আছে, অ্যানিউস্টিক। এখন এই যে নিঃশ্বাসের নিউমোট্যাক্সিক, দেখো নি 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 দিয়ে পড়বা, ঠিক আছে। তাহলে আমাদের অ্যানিউস্টিক এবং নিউমোট্যাক্সিক, এই যে 2টা জিনিস, এই যে 2টা স্নায়ু, এই যে 2টা কেন্দ্র, এই 2টা কেন্দ্র কিন্তু অবস্থান করে আবার পন্সে। কোথায় অবস্থান করবে, পন্সে। তাহলে সহজ কথা কি, মেডুলাতে অবস্থান করবে ভিআরজি ডিআরজি, এবং আমাদেরকে অ্যানিউস্টিক এবং কি নিউমোট্যাক্সিকটা কই অবস্থান করবে, পন্সে, ঠিক আছে। এই 2টা জিনিস মনে রাখবা, ঠিক আছে। টোটাল কিন্তু কয়টা, 4টা। এখন আসো, এই যে অ্যানিউস্টিক সংকেত পাঠাচ্ছে কোথায়, প্রশ্বাস কেন্দ্র বা যে ডিআরজিতে সংকেত পাঠাচ্ছে, যখন তোমার এই যে ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশির সংকোচন হচ্ছে, তখন এই যে কেন্দ্রে পাঠাইছে, ভালো করে বুঝবা,
তখন একই সাথে দুইটা কাজ করবে, ঠিক আছে? সেটা হচ্ছে কি, এ তো হচ্ছে একে সংকোচন করবে, ঠিক আছে, এবং মানে প্রশ্বাস কেন্দ্রে পাঠাচ্ছে। এ ডিরেক্ট কাকে পাঠাবে? এ হচ্ছে ডিরেক্ট হচ্ছে যে আমাদের নিউমোট্যাক্সিকে চলে যাবে, ঠিক আছে? কই চলে যাবে? নিউমোট্যাক্সিকে চলে যাবে। নিউমোট্যাক্সিকে যায় কি বলবে? মনে করো নিউমোট্যাক্সিকে উদ্দীপনা দিবে, ঠিক আছে? নিউমোট্যাক্সিকে উদ্দীপনা দিবে। ও হচ্ছে অ্যানিস্টিক হচ্ছে কি প্রশ্বাস কেন্দ্রে কিন্তু আমাদের কি করতেছে? সংকেত অলরেডি পাঠাইছে। যখন এ পাঠাইছে একই সাথে হচ্ছে ও নিউমোট্যাক্সিকে সংকেত পাঠাইছে। সংকেত পাঠাচ্ছে কি, যে আমি তো আসছি, এখন তোর কাজ শুরু কর। ওর কাজ কি হবে? ওর কাজ হচ্ছে কিন্তু নিঃশ্বাস কেন্দ্রে সংকেত প্রেরণ বা উদ্দীপনা জাগানো। যখন নিঃশ্বাস কেন্দ্রে একই সাথে উদ্দীপনা জাগাবে তখন কিন্তু আমার নিঃশ্বাস শুরু হবে। জিনিসটা বোঝো নাই হয়তো, বোঝাচ্ছি, দাঁড়াও। সেটা হচ্ছে কি, যখন আমার অ্যানিস্টিক থেকে প্রশ্বাস কেন্দ্রে যখন আমার কি বলতো সংকেতটা আসতেছে, ঠিক আছে, তখন হচ্ছে কি বলতেছে, এইটা নিউমোট্যাক্সিকে গেছে, ঠিক আছে? নিউমোট্যাক্সিকে একই সাথে সংকেত প্রেরণ করে দিচ্ছে হচ্ছে আমাদের কোথায় থেকে? এই যে প্রশ্বাস কেন্দ্র থেকে নিউমোট্যাক্সিকে যখন হচ্ছে সংকেত পেয়ে গেছে তখন হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র উদ্দীপনা জাগাচ্ছে। উদ্দীপনা জাগালে নিঃশ্বাস শুরু হয়ে গেছে। তাহলে একই সাথে তো দুইটা কাজ হচ্ছে না। কি হচ্ছে না? তাহলে বাধা দেবে এটাকে। এই যে বাধা একটা আসবে, সেই বাধাটা দেবে হচ্ছে এই যে নিউমোট্যাক্সিক ছিল, এ বাধা দিবে কাকে? এ বাধা দিবে হচ্ছে অ্যানিস্টেককে। ও কি বলবে, যে তুই এখন থাম, আমি এখন শুরু করি, ঠিক আছে? এখন আসো, এই যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটা কেমনে হচ্ছে? অ্যানিস্টেক যে সংকেতটা পাঠাচ্ছে, কেন? একটা জিনিস মনে রাখবা, রক্তে তোমার যখন কার্বন ডাই অক্সাইডটা বাড়বে, রক্তে যখন কার্বন ডাই অক্সাইডটা কি বলতো বেড়ে যাবে, তখন অ্যানিস্টিককে সংকেত প্রদান করবে। সংকেত প্রদান করবে কোথায়? প্রশ্বাস কেন্দ্রে। প্রশ্বাস কেন্দ্রে এখান থেকে সংকেতকে কই পাঠাবে? নিউমোট্যাক্সিকে পাঠাবে, ঠিক আছে? নিউমোট্যাক্সিক ওকে কি করবে? অ্যানিস্টিককে বাধা দিবে, ঠিক আছে? নিউমোট্যাক্সিক হচ্ছে কাকে বাধা দিবে? অ্যানিস্টিককে বাধা দিবে, ঠিক আছে? অ্যানিস্টিককে কি করবে? বাধা দিবে। বাধা দিয়ে ও নিঃশ্বাস শুরু করে দেবে, ঠিক আছে? এখন দেওয়ার পরে এই যে প্রশ্বাসটা শুরু হইলো, এই প্রশ্বাস শুরু হওয়ার সময় এখানে আমাদের যে কিছু বায়ু দ্বারা স্ফীত, যেটা আমাদের ফ্রেনিক স্নায়ু, ঠিক আছে? ফ্রেনিক স্নায়ু দ্বারা, সেটা হচ্ছে বায়ু দ্বারা যেটা স্ফীত হবে, ঠিক আছে? বায়ু দ্বারা যেটা স্ফীত হবে, এই যে বায়ু দ্বারা স্ফীত হইলো, এ স্ফীত আবার কি করবে? এ আবার ডিরেক্ট অ্যানিস্টিককে বাধা দিবে প্রশ্বাস শুরু হওয়ার পর, ঠিক আছে? তাহলে একটা জিনিস ভালো করে মনে রাখো, তোমার অ্যানিস্টিককে বাধা প্রদান করতেছে কে? দুইটা জিনিস, এইখানকার বায়ু আর একটা কে বলতো? এই নিউমোট্যাক্সিক, ঠিক আছে? নিউমোট্যাক্সিক কাকে বাধা দিচ্ছে? অ্যানিস্টিককে। যখন অ্যানিস্টিককে বাধা দিচ্ছে তখন কিন্তু ওর কাজও করতেছে, ঠিক আছে? তাহলে মূলত কাজ দেখো, আমাদের রক্তে কার্বন ডাই অক্সাইড বাড়তেছে, ক্লিয়ার? আচ্ছা, যতটুকু বলছি এতটুকু বুঝছো কিনা? তারপর আমি ক্লিয়ার করে দিচ্ছি। এতটুকু বুঝতে পারছো কিনা? এই প্রক্রিয়াটা এতটুকু বুঝতে পারছো কিনা? ঠিক আছে, একদম সহজ করে তোমাদেরকে বোঝাই দিচ্ছি, যতটুকু পড়ছো বুঝছো কিনা, ঠিক আছে? দেখো ভালো করে একটু শোনো। সেটা হচ্ছে যখন তোমার রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কি হলো? বেড়ে গেল, তখন কি হচ্ছে? দেখো অ্যানিস্টিককে অলরেডি কি হচ্ছে? অলরেডি কিন্তু সংকেত পাঠাচ্ছে। দেখো অ্যানিস্টিকে সংকেত পাঠানোর পরে অ্যানিস্টিক হচ্ছে কি করবে? ডিরেক্ট সেটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্রে চলে যাবে। তাহলে প্রশ্বাস কেন্দ্রে যখন আসতেছে, প্রশ্বাস কেন্দ্র থেকে আবার ডিরেক্ট কই চলে যাচ্ছে? নিউমোট্যাক্সিকে। কেন? কারণ ওর তো কাজ শুরু করতে হবে। এবার যখন এই প্রশ্বাস কেন্দ্রে আসার পর কি হচ্ছে? আমাদের ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশির কি হচ্ছে? সংকোচন ঘটতেছে, ঠিক আছে? সংকোচন তো ঘটা শুরু, আর এইখান থেকে ডিরেক্ট কই উদ্দীপনা যাচ্ছে? নিউমোট্যাক্সিকে। যখন যাচ্ছে তখন কিন্তু ডিরেক্ট নিউমোট্যাক্সিক নিঃশ্বাস কেন্দ্রে অলরেডি, নিঃশ্বাস কেন্দ্র থেকে অলরেডি কিন্তু নিঃশ্বাস কার্যক্রম কিন্তু অলরেডি এখানে কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের এখানে সংকোচন ঘটলে প্রশ্বাস হবে। যখন প্রশ্বাস শুরুটা হচ্ছে তখন আবার কি হচ্ছে? যে তোমার বায়ু দ্বারা স্ফীত হচ্ছে। কোন বায়ু? ঠিক আছে, এই যে প্রশ্বাস শুরু হওয়ার পর যে বায়ুর দ্বারা হচ্ছে এখানে স্ফীত হচ্ছে, এই স্ফীত বায়ুটা হচ্ছে কি? অ্যানিস্টিককে বাধা দিচ্ছে, ঠিক আছে? এক কথা দুইটা জিনিস মনে রাখবা, অ্যানিস্টিককে বাধা দিচ্ছে কে? একটা হচ্ছে নিউমোট্যাক্সিক, আর এই যে ফ্রেনিক স্নায়ু দ্বারা যে বায়ুটা স্ফীত হয়েছিল, এই যে দুইটা জিনিস হচ্ছে বাধা দিচ্ছে। তাহলে দেখো, যখন আমাদের অ্যানিস্টিক প্রশ্বাস কেন্দ্রে
ডায়াফ্রাম ইন্টারকস্টাল পেশির সংকোচন হচ্ছে তখন কিন্তু প্রশ্বাস শুরু হচ্ছে। ঠিকভাবে এই যে প্রশ্বাস কেন্দ্র থেকে নিমোট্যাক্সিকে সংকেত প্রেরণ পাওয়ার পর নিঃশ্বাস কেন্দ্রে আসতেছে, আসার পর কি শুরু হচ্ছে, নিঃশ্বাস শুরু হচ্ছে। জাস্ট এতটুকু তোমাকে জানতে হবে এবং এই জিনিসটা কিন্তু আমাদের পরীক্ষাতে সিকিউতে আসে, ঠিক আছে? এই জিনিসটা আমাদের পরীক্ষার সিকিউতে কিন্তু খুবই আসে, ঠিক আছে? এবার এই জিনিসটা বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করো, এটা বুঝছো কিনা, এটা বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করো। টোটাল আমাদের স্নায়বিক নিয়ন্ত্রণ মস্তিষ্কে অবস্থিত 4টা কেন্দ্র দ্বারা আমাদের কি হচ্ছে, শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ হচ্ছে, ঠিক আছে? পঞ্চে কি কি ছিল, অ্যানিউস্টিক এবং কি নিমোট্যাক্সিক, আর মেডুলাতে কি ছিল, একটা প্রশ্বাস কেন্দ্র, একটা হচ্ছে কি নিঃশ্বাস কেন্দ্র, ঠিক আছে? এই দেখো এই যে 4টা জিনিস। এখন এরপরে আমাদের যে প্রশ্বাস কেন্দ্রকে কে উদ্দীপনা দিচ্ছিল বলো তো? প্রশ্বাস কেন্দ্রকে কে উদ্দীপনা দিচ্ছিল? প্রশ্বাস কেন্দ্রকে উদ্দীপনা দিচ্ছিল আমাদের কে বলো তো? অ্যানিউস্টিক, ঠিক আছে? কে অ্যানিউস্টিক দেওয়ার পরে এখান থেকে একটা যখন একে আসবে সংকেত তখন কিন্তু ডিরেক্ট, তুমি একটু ছোট্ট জিনিস একটু যদি কল্পনা করো ভালো করে, তোমার হাতের উপরে মনে করে মশা বসছে, ভালো করে বুঝবা, মশা বসার পর তোমার ব্রেনে সাড়া দিচ্ছে, ব্রেনে সাড়া দেওয়ার পর তোমার হাত বলতেছে ওকে থাবড়া, ঠিক আছে? যখন মশাটা তোমার হাতের উপর বসতেছে তুমি তোমার ব্রেন কিন্তু ডিরেক্ট, তার আগে কিন্তু হাত বলতেছে না, ঠিক আছে? ডিরেক্ট এইখানকার সংকেতটা চলে যাচ্ছে ব্রেইনে, ঠিক আছে? যাওয়ার পরে কিন্তু তোমার হাতটা স্টিল দাঁড়ায় থাকতেছে, তখন কিন্তু তুমি ভাবতেছো যে ওকে এখন মশাকে মারতে হবে, ঠিক আছে? জাস্ট এতটুকু ভাবলে তুমি এটা বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে প্রশ্বাস কেন্দ্র আসার পর এখান থেকে সঙ্গে যাচ্ছে নিমোট্যাক্সিকে, যাওয়ার পরে এটা হচ্ছে সংকোচন হচ্ছে, হওয়ার পর প্রশ্বাস শুরু। যখন ওইখানে নিমোট্যাক্সিকের সংকেতটা গেল এর পরবর্তীতে নিঃশ্বাস কেন্দ্র থেকে নিঃশ্বাস শুরু হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে এখানকার কার্যক্রম। তোমরা এটা আজমল স্যারের বইতে পড়ে ভালো করে বুঝবা না, এটা আলিম স্যারের বইতে অনেক সুন্দর করে সাজানো, বুঝতে পারছো? এই জন্য আমাদের আজমল স্যারের বই অনেক টপিক আছে মানে উল্টাপাল্টা লেখা, কঠিন ভাষা, ঠিক আছে? আলিম স্যারের বইতে অনেক সহজ করে ভাষা, একদম সেম ভাবে এটাই লেখা, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো আমাদের কি স্লাইড আছে, দেখো পরবর্তী দেখো এটা আমরা তো পড়ছি, এবং দেখো যে জিনিসটা আমরা এখানে পড়বো সেটা হচ্ছে দেখো শ্বাসকেন্দ্র মস্তিষ্কে অবস্থিত 4টা কেন্দ্র, ঠিক আছে? কয়টা কেন্দ্র বললাম? 4টা কেন্দ্র শ্বাসক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। পঞ্চের পার্শ্বদেশে এক জোড়া, বলছিলাম না 2টা, সেটা হচ্ছে কি স্নায়ুকেন্দ্র এবং কি মেডুলা, ঠিক আছে? সেটা হচ্ছে একটা কি পঞ্চ এবং মেডুলার পার্শ্বদেশে কিন্তু অবস্থিত, ঠিক আছে? এবং দেখো এদেরকে শ্বাসকেন্দ্র বলা হয়। পঞ্চের পাশে যেটা অবস্থিত, ঠিক আছে? বলছিলাম পঞ্চ, তাহলে পঞ্চ কোথায় অবস্থান করছিল? এটা হচ্ছে নিমোট্যাক্সিক, একটা হচ্ছে কি অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র, ঠিক আছে? এবং মেডুলার পাশে কোনটা ছিল? একটা প্রশ্বাস কেন্দ্র আর একটা কিন্তু নিঃশ্বাস কেন্দ্র। তাহলে টোটাল আমাদের কয়টা? 4টা। পঞ্চে পড়ছি কোনটা? অ্যানিউস্টিক, নিমোট্যাক্সিক, আর মেডুলাতে পড়তেছি প্রশ্বাস এবং নিঃশ্বাস কেন্দ্র, ঠিক আছে? এর পরবর্তী দেখো শ্রবণ অঙ্গে প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে? এগুলা থেকে তেমন একটা কিছু আসে না, জাস্ট এখান থেকে 3টা তথ্য মনে রাখবা। সেটা হচ্ছে দেখো ফুসফুসের এক ধরনের স্ফীতি এবং সংকোচনের ফলে সৃষ্ট প্রতিক্রিয়াকে দেখো হেরিং ব্রয়ার, ঠিক আছে? এই যে হেরিং ব্রয়ার প্রতিক্রিয়া, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের একটা ছন্দময় যেটা, ঠিক আছে? এবং অলফ্যাক্টরি সিনেমা দ্বারা কি হবে তোমার? হাসি, ঠিক আছে? এবং অলফ্যাক্টরি সিনেমা দ্বারা কি হবে? হাসি। এবং ভেগাস সিনেমা দ্বারা কি হবে? কাশি। এইগুলা পরীক্ষা তোমাদের আসে। এবং কি দেখো গ্লসোফ্যারেঞ্জিয়াল সিনেমা দ্বারা কি হবে? গ্যাগ প্রতিবর্তী ক্রিয়া বা গলবিলীয়। দেখো গ্লসো গ মনে রাখা কত সহজ, ঠিক আছে? গ এখন দেখো এই যে ক্রিয়া তৈরি করে এবং শ্বাসক্রিয়ার প্রভাব বিস্তার করে, এবং দেখো অন্যান্য যে স্নায়ু উদ্দীপনা দেখো সেরেব্রাল কর্টেক্স, মধ্য মস্তিষ্ক এবং হাইপোথ্যালামাস দেখো বিভিন্ন স্থানে স্নায়ু তাড়না দ্বারা দেখো অনেক ক্ষেত্রে শ্বাসক্রিয়াকে প্রভাবিত করে। কয়েকটা জিনিস সেটা হচ্ছে কি শিখতেছে এখানে? অলফ্যাক্টরি দ্বারা হাসি, আমাদের কাশি হচ্ছে ভেগাস, আর আমাদের গ্লসোফ্যারেঞ্জিয়াল দ্বারা কি? গ্যাগ প্রতিবর্তী ক্রিয়া বা বলতো কি গলবিলীয়, ঠিক আছে? এই যে এতটুকু টপিক, ঠিক আছে? একদম সহজ একটা টপিক আমরা একটু আগে পড়লাম, ঠিক আছে? একদম সহজ, খুব একটা কঠিন না, এবং কিন্তু এটা সিকিউতে আসবে, যেটা বোঝাইলাম ওটা কিন্তু সিকিউতে আসবে। এবং আসলে এখান থেকে একটা ছোট্ট তথ্য বলি, সেটা হচ্ছে কি আমাদের যখন প্রশ্বাস হবে তখন বায়ুতে কত পার্সেন্ট অক্সিজেন থাকবে? 20.9%, 20.9% থাকবে, এবং কি কার্বন ডাইঅক্সাইড থাকবে কত? 0.04%, ঠিক আছে? এবং এখানে দেখো আমাদের নিঃশ্বাস যেটা দেওয়া আছে অক্সিজেন ক্ষেত্রে হচ্ছে কত? অক্সিজেন সবসময় বেশি থাকবে, ঠিক আছে? অক্সিজেন সবসময় বেশি থাকবে, ঠিক আছে? অক্সিজেন সবসময় বেশি থাকবে। প্রশ্বাসের ক্ষেত্রে 20, এবং আমাদের কি বলছে বলো তো? আমাদের হচ্ছে কি বলছে? কার্বন ডাইঅক্সাইড সেটা হচ্ছে 0.04। এইটা হচ্ছে আমাদের মেডিকেল এসেছিল, এটা হচ্ছে আমাদের ম্যাথ কোশ্চেন।
এবং উত্তরটা ভুল ছিল, বুঝছো, উত্তরটা ভুল ছিল, 0.4 দেওয়া ছিল, 0.4 দেওয়া ছিল অপশানে, এটা কিন্তু আমাদের ভুল ছিল। ঠিক আছে, দেখো আমরা খুবই সহজে মনে রাখবো, সবসময় ভাববা অক্সিজেনের পরিমাণটা বেশি, কার্বন ডাইঅক্সাইডটা কম। দেখো অক্সিজেন আরো কিভাবে মনে রাখতে পারো, দেখো বলছি কম, তাহলে কতে কি হয় বলো তো, কার্বন, কতে কি হচ্ছে কম। ঠিক আছে, তাহলে প্রশ্বাস, তাহলে প্রশ্বাসে কত, প্রশ্বাসের ক্ষেত্রে হচ্ছে আমাদের হবে হচ্ছে 0.04 এবং আমাদের কি বলছে নিঃশ্বাসের ক্ষেত্রে হচ্ছে 5.2%। ক্লিয়ার, এতটুকু তথ্য তোমাদের কিন্তু পড়তে হবে। এটা কিন্তু আজমল স্যারের বইতে নাই, এটা আলিম স্যারের বইয়ের তথ্য। ঠিক আছে, এটা হচ্ছে আলিম স্যারের বইয়ের তথ্য। আশা করি এই ক্লাসে যতটুকু এক্সট্রা ইনফরমেশন পড়ছে এর বাইরে তো কোনো তথ্য বলা লাগে না। এবং কি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, ওই যে 5 প্রকার অ্যালভিওলাস কোষ পড়ছিলাম, ঠিক আছে, 5 প্রকার অ্যালভিওলার কোষ পড়ছিলাম ওইটা, এবং ওইটার ক্ষেত্রে টাইপ 2 অ্যালভিওলার কোষ যেটাকে আমরা সেপ্টাল কোষ নামে ডাকতেছিলাম, ওইখান থেকে কি হচ্ছিল আমাদের সারপেক্ট্যান্ট নামক যে ডিটারজেন্ট বা ফসফোলিপিড জাতীয় যে পদার্থ সেটা কিন্তু খরিত হচ্ছিল। ঠিক আছে, এবং অ্যালভিওলার ম্যাক্রোফেজ দ্বারা কি হচ্ছিল আমাদের কি জীবাণুগুলো কি বলতো ধ্বংস হচ্ছিল। ঠিক আছে, এখান থেকে পরবর্তীতে আমাদের ফুসফুসের বায়ু, এই একটা টপিক আলিম স্যারের বইয়ের 3 থেকে 4টা টপিক তোমাকে পড়তেই হবে এক্সট্রা ইনফোর জন্য। ঠিক আছে, সেটা হচ্ছে একটু আগে যেটা পড়লাম প্রশ্বাস এবং নিঃশ্বাসের ক্ষেত্রে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, আরটা হচ্ছে অ্যালভিওলাসের 5 প্রকার কোষ, অ্যালভিওলার কোষ, আর এই টপিকটা ফুসফুসের বায়ু। ঠিক আছে, এখান থেকে পড়তে হবে। দেখো একটা বলছে টাইডাল ভলিউম, রেসিডুয়াল ভলিউম, আর একটা হচ্ছে কি ভাইটাল ক্যাপাসিটি। সেটা হচ্ছে দেখো টাইডাল ভলিউম জিনিসটা কি, দেখো কি বলছে, প্রতিবার নিঃশ্বাস প্রশ্বাসের সময় যে পরিমাণ বায়ু ফুসফুসে ঢুকবে, ঠিক আছে, বা নির্গত হয়, যখন তোমার মানে ফুসফুসে নিঃশ্বাস বা প্রশ্বাস যে প্রক্রিয়াটা, যখন বায়ুতে ফুসফুস ঢুকতেছে বা বের হচ্ছে, এই যে যতটুকু, এইটাকে কি বলছে টাইডাল ভলিউম বা টোটাল যে বায়ুমাত্রা। ঠিক আছে, এটা কত পার্সেন্ট দেখো, সেটা হচ্ছে আমাদের 500 ml। ঠিক আছে, সেটা আমাদের কত বলো তো 500 ml। এটা তোমাদেরকে পড়তে হবে কিন্তু এইগুলা। ঠিক আছে, এবং পরবর্তী দেখো রেসিডিয়াল ভলিউম। ঠিক আছে, রেসিডিয়াল ভলিউম নিঃশ্বাস প্রশ্বাসের মাঝখানে যে পরিমাণ বায়ু ফুসফুসে থেকে যাবে, তুমি যখন নিঃশ্বাস এবং প্রশ্বাস প্রক্রিয়া যখন হবে, বা তুমি যখন যে পরিমাণ বায়ুটা ওইখানে থেকে যাবে, সেই বায়ুটাকে কি বলছে বলো তো আমাদের রেসিডিয়াল ভলিউম। ঠিক আছে, দেখো কি বলছে রেসিডিয়াল ভলিউম, অর্থাৎ রেসিডিয়াল ভলিউম জিনিসটা হচ্ছে কি, তুমি প্রশ্বাস নিচ্ছ, নিঃশ্বাস নিচ্ছ, এর মাঝখানে যে বায়ুটা থেকে যাচ্ছে, এই থেকে যাওয়া বায়ুটাই হচ্ছে আমাদের কি বলতো রেসিডিয়াল ভলিউম। সেটা কত, সেটা হচ্ছে আমাদের 1500 ml। প্রাপ্তবয়স্ক যেটা, সেটা হচ্ছে আমাদের কত 1500 ml। এটা আলিম স্যারের বইয়ের খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এবং এখান থেকে এফএমসিতে পরীক্ষায় কোশ্চেন আসছে, আমি যেভাবে পরীক্ষা দিয়েছিলাম ওইখান থেকে। ঠিক আছে, এই কোশ্চেনটা এসেছিল। তারপর দেখো ভাইটাল ক্যাপাসিটি। এখন ক্যাপাসিটি মানে তো ধারণ ক্ষমতা। ঠিক আছে, দেখো ফুসফুসের সর্বমোট বায়ু ধারণ ক্ষমতা, ক্যাপাসিটি মানেই তো বায়ু ধারণ ক্ষমতা। ঠিক আছে, তাহলে বলছে দেখো ভাইটাল ক্যাপাসিটি সেটা হচ্ছে আমাদের ফুসফুসের সর্বমোট যতটুকু বায়ু ধারণ করতে পারবে, সেটা হচ্ছে আমাদের কি ভাইটাল ক্যাপাসিটি। এটা হচ্ছে আমাদের প্রাপ্তবয়স্কে কত বলতো 4500 ml। ঠিক আছে, 4500 ml। এবং প্রশ্বাসের সময় দেখো 500 ml কোথায় প্রবেশ করে, বায়ু ফুসফুসে প্রবেশ করে। একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, দেখো ওই যেটা পড়ছিলাম। এবং দেখো ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা আরো অনেক বেশি। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্বাসের সময় কিন্তু আরো অনেক বেশি থাকে। এখন আসো এই ক্ষেত্রে যেটা পড়বো, যারা দৌড়বিদ বা অ্যাথলেট, এদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি। সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে আমাদের 6000। তাহলে আমি আরো একবার রিপিট করতেছি, সেটা হচ্ছে ফার্স্ট কি বলছিল আমাদের টাইডাল ভলিউম। টাইডাল ভলিউমটা কি ছিল, প্রতিবার যে তুমি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছিল, যে পরিমাণ বায়ু ঢুকতেছিল বা নির্গত বা বের হচ্ছিল, এটা হচ্ছে আমাদের কি বলতো টাইডাল ভলিউম বা বায়ুমাত্রা। কত ml ছিল, 500 ml। ঠিক আছে, কত ml, 500 ml। পরবর্তীতে কি আসছিল রেসিডিয়াল ভলিউম, অর্থাৎ প্রশ্বাস এবং নিঃশ্বাস নিচ্ছিলা, তার মাঝখানে যে পরিমাণ বায়ুটা থেকে যাচ্ছিল, সেটাকে আমরা কি বলতেছি বলতো রেসিডিয়াল ভলিউম। কত ml, 1500 ml। ঠিক আছে, এর পরবর্তীতে কি পড়ছিলাম ক্যাপাসিটি। কি ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি জিনিসটা কি, তোমার অর্থাৎ প্রশ্বাস নিঃশ্বাস যখন নিবা, ঠিক আছে, ফুসফুসে সর্বমোট যে পরিমাণ বায়ুটা থেকে যাবে, সেই মানে থাকবে আর কি, ধারণ ক্ষমতা আছে, সেটা হচ্ছে আমাদের কি বলতো ভাইটাল ক্যাপাসিটি। কত, 4500 ml। এবং এই ক্ষেত্রে আমাদের যারা অ্যাথলেট বা দৌড়বিদ যারা আছে, ওদের ক্ষেত্রে কত, সেটা হচ্ছে মানটা হচ্ছে আমাদের কত বলতো 6000। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ টপিক, খুব বেশি কঠিন না আমার মনে হয়। ঠিক আছে, তো দেখো আমাদের ক্লাস
সে বোঝো নাই আজকের যে আলোচনাগুলো ছিল অ্যালভিওলাস, তারপর হচ্ছে আমাদের সারফেক্টেন্ট, তারপরে যে প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ, বা হচ্ছে আমরা লাস্টে বায়ু মাত্রা পড়লাম যেটা, সবগুলো ঠিক আছে। এইখানে এমন কোনো তথ্য বোঝো নাই, যদি বোঝে না থাকো এখনো কমেন্ট করো, আমি তোমাদের ক্লাসটা শেষ করার আগে বোঝাই দেবো, সমস্যা নেই। বোঝো নাই এমন কেউ যদি থাকো, বুঝতে পারো নাই এমন কেউ যদি থাকো, যদি না বোঝো ঈশা ইসলাম, আমি মিস করে গেছি কেন? ক্লাস তো শুরু হয়েছে 7:15, গ্রুপে তো বলে দেওয়া হয়েছে ক্লাস হবে। এক ঘন্টা হয়ে গেছে।